1984 সালের শীতকাল। তখনকার থমসন দেখে মনে হতো পৃথিবীর শেষ সীমানা। মজিদ সাহেব তার দুই সহকর্মী ড্যানিয়েল আর পিটারকে নিয়ে কাজ শেষে ঘরে ফিরছিলেন। কনকনে সেই সন্ধ্যায় হঠাৎ বিকল হয়ে পড়ে তাদের ট্রাক। তারা আশ্রয় নেয় একটা পোড়ো বাড়িতে। রাত ভর সেখানে ঘটতে থাকে রহস্যময়, রক্ত হিম করা সব ঘটনা। ভয়ের সাথে পাল্লা দিতে দিতে তারা আবিষ্কার করে বাড়ির এমন এক বেসমেন্ট যেখানে আছে সব প্রশ্নের উত্তর। নাম ফলকে তারা খুঁজে পায় একজন মৃত মানুষের সন্ধান। নামের শেষে একটি ঘর ফাঁকা। কে দখল করবে সেই ঘর? কার নাম ভেসে উঠবে সেখানে? তাহলে চলুন শুরু করা যাক। আমি অশরীরী, দেখতে পাবে না কবু। এত কাল ধরে শুনছ, শুনতে কি পাও না তবু? ভূত.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ভূত.com-এর 2 মিলিয়ন পরিবার হতে আর মাত্র কিছু পথ বাকি। এমন সময় যদি একটা ঘটনা যা ভূত, পিশাচ, জিন এই সবের থেকে একটু ব্যতিক্রমী, যা একটা অন্য জগতের ঘটনা, সায়েন্স যার ব্যাখ্যা দেয় না, লজিক দেয় না, যার বিবরণ শুনলে মনে হয় আমরা সেই জগতে চলে গেছি, একটা লুপের মতো সময় যেখানে কাজ করে, তেমন একটা ঘটনা হলে কেমন হয়? আজ এমনই একটা ঘটনা ভূত.com-এ শেয়ার করব। ঘটনাটা অনেক লম্বা, তাই আজ কেবল পার্ট 1 নিয়ে এসেছি এবং খুব জলদি বাকি পার্টগুলো আসবে। চলুন ঘটনা শুরু করা যাক। ঘটনাটা আমার ফ্রেন্ড পিটারের কাছ থেকে শোনা। গ্র্যান্ড প্যারেন্টের জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত অধ্যায়। এই ঘটনা তার দাদুর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এত বছর পরেও তাদের পরিবারে এই ঘটনাটা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। যারা জানে তারা সাধারণত নাম শুনলেই বিষয়টা এড়িয়ে যায়। প্রথমে আমিও বিশ্বাস করিনি, কিন্তু পরে যখন ঘটনাটার সঙ্গে জড়িয়ে থাকা কিছু জায়গা, কিছু নাম আর কিছু পুরনো তথ্য খুঁজে দেখলাম, তখন বুঝলাম অন্তত একটা ব্যাপার সত্যি। উত্তর ম্যানিটোবার গভীর জঙ্গলের ভেতরে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ স্বেচ্ছায় যেতে চায় না, বলছে পিটার। ঘটনাটা 1984 সালের শীতকালের। তখন আমার বন্ধুর দাদু টম প্রায় 40 বছর বয়সে একজন মানুষ। তিনি থমসনের আশেপাশে বিভিন্ন নির্মাণ কাজ এবং যন্ত্রপাতি মেরামতের কাজ করতেন। তখনকার থমসন এখনকার মতো ছিল না। শহর ছিল, মানুষ ছিল, খনি ছিল, কিন্তু শহরের সীমানা ছাড়িয়ে কয়েক কিলোমিটার গেলেই মনে হতো পৃথিবী শেষ হয়ে গেছে। চারিদিকে শুধু কালো পাইন বন, বরফে ঢাকা জমি আর এমন নীরবতা যা মাঝে মাঝে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দকেও অস্বস্তিকর করে তুলত। ডিসেম্বরের শেষ সপ্তাহ চলছিল। সূর্য ওঠার আগেই অন্ধকার, সূর্য ডোবার পর আবার অন্ধকার। দিনের আলোও যেন পুরোপুরি আলো নয়, বরং ধূসর একটা আবরণ। সেই সময় থমসনের উত্তরে প্রায় 40 কিলোমিটার দূরে একটা পুরনো খামার বাড়ি নিয়ে অনেক গুজব ছড়াতে শুরু করে। আশেপাশের কয়েকজন শিকারী দাবি করেছিল তারা গভীর রাতে সেখানে আলো জ্বলতে দেখেছে, কিন্তু জায়গাটা বহু বছর ধরে পরিত্যক্ত, কেউ থাকতো না, বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন ছিল। প্রথমে মানুষ ভাবল হয়তো ভবঘুরে কেউ আশ্রয় নিয়েছে, কিন্তু পরে ঘটনা অদ্ভুত
অদ্ভুত হতে শুরু করে। কাছাকাছি এলাকায় কয়েকজন পশুপালক অভিযোগ করল তাদের গরু আর কুকুর হঠাৎ উধাও হয়ে যাচ্ছে। কোথাও রক্ত নেই, লড়াইয়ের চিহ্ন নেই, শুধু প্রাণীগুলো নেই। এক শিকারী দাবি করেছিল এক রাতে সে বরফের ওপর অদ্ভুত এক বৃত্তের ভেতরে ছড়িয়ে থাকা পশুর হাড় দেখেছে। পরদিন আবার সেখানে গিয়ে কিছুই খুঁজে পায়নি। টম এসব গল্পকে হাস্যকর মনে করতেন। তিনি বাস্তববাদী মানুষ ছিলেন। ভূত প্রেত বা অলৌকিক ব্যাপারে তার কোনো বিশ্বাস ছিল না। কিন্তু একদিন স্থানীয় এক গ্যারাজে বসে চা খাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন কয়েকজন শিকারী সেই খামার বাড়ির কথা উঠতেই চুপ হয়ে গেলেন। তাদের মধ্যে একজন বৃদ্ধ, যার নাম ছিল জোসেফ, খুব নিচু গলায় বলেছিলেন, ওই জায়গাটা খারাপ হওয়ার আগেও খারাপ ছিল। কথাটা শুনে সবাই হাসলে বৃদ্ধ আর কিছু বলেননি, শুধু বলেছিলেন, মানুষ ভাবে ওখানে যা আছে সেটা বাড়ির ভেতরে থাকে। আসল সমস্যা হলো সেটা বাড়ির ভেতরে থাকে না। সেই কথাটা শুনে প্রথমবারের মতো মজিদ সাহেবের কৌতূহল জাগে। কারণ ভয় পাওয়া মানুষ তিনি আগে অনেক দেখেছেন, কিন্তু এমন মানুষ খুব কম দেখেছেন যে ভয় পেয়েও ভয়টার ব্যাখ্যা দিতে চায় না। এর প্রায় এক সপ্তাহ পর প্রবল তুষারপাতের মধ্যে তিনি এবং তার দুই সহকর্মী ড্যানিয়েল ও পিটার একটি যন্ত্র পৌঁছে দেওয়ার কাজ শেষ করে ফিরছিলেন। সন্ধ্যা নেমে গিয়েছে। আকাশে চাঁদ ছিল না। বরফে ঢাকা রাস্তার দুই পাশে কালো বন দাঁড়িয়েছিল দেয়ালের মতো। হঠাৎ তাদের ট্রাকের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। অনেক চেষ্টা করেও সেটিকে চালু করা গেল না। রেডিওর সিগন্যাল দুর্বল। কাছাকাছি কোনো বসতি ছিল না। তখন ড্যানিয়েল বলল, প্রায় 2 কিলোমিটার দূরে একটা পুরনো খামার বাড়ি আছে। রাতটা সেখানে কাটিয়ে সকাল হলে সাহায্য আনা যাবে। কথাটা শুনেই পিটারের মুখ বদলে যায়। সে জানত কোন খামার বাড়ির কথা বলা হচ্ছে, কিন্তু তখন তাদের সামনে আর কোনো বিকল্পও ছিল না। 3 জন টর্চ নিয়ে বরফের ভেতর হাঁটতে শুরু করলেন। তাপমাত্রা ছিল -35। নিঃশ্বাস ছাড়লেই ধোঁয়ার মতো বের হচ্ছিল। প্রায় 40 মিনিট হাঁটার পর তারা প্রথম বাড়িটাকে দেখতে পেলেন। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা কালো একটা অবয়ব। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন বাড়ি নয়, বরং বিশাল কোনো মৃত প্রাণী বরফের মধ্যে বসে আছে। ছাদের অর্ধেক ভেঙে পড়েছে, জানালাগুলোর অধিকাংশই ভাঙা। কিন্তু টম একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন। বাড়ির এক পাশে জমে থাকা বরফের কিছু অংশ যেন গলে আবার জমাট বেঁধেছে, যেন কিছুদিন আগেও সেখানে তাপ ছিল। তারা যত কাছে এগোতে লাগলো ততই একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। ব্যাপারটা ভয় নয়, বরং এমন অনুভূতি যেন কেউ অনেকক্ষণ ধরে তাদের আশা দেখছে। বন সম্পূর্ণ নিস্তব্ধ। কোনো পাখি নেই, কোনো প্রাণীর শব্দ নেই, এমনকি বাতাসের শব্দও না। শুধু তাদের বুটের নিচে বরফ ভাঙার শব্দ। বাড়ির সামনে পৌঁছে ড্যানিয়েল দরজাটা ঠেলে খুলতেই সেটা কর্কশ শব্দে ভেতরের দিকে সরে গেল। আর ঠিক তখনই টম প্রথম সেই গন্ধটা পেলেন। গন্ধটা তিনি পরে কখনো ভুলতে পারেননি। পচা মাংসের গন্ধ নয়, ধূপের গন্ধ নয়, বরং যেন বহু বছর ধরে বন্ধ থাকা কোনো চার্চ। পোড়া কাঠ, শুকনো রক্ত আর ভেজা মাটির গন্ধ একসাথে মিশে গেছে। আর সেই মুহূর্তে তারা কেউই বুঝতে পারেননি সেদিন রাতে তারা যে দরজাটা পেরিয়ে ভেতরে ঢুকেছিলেন সেটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। বাড়ির ভেতরে ঢোকার পর প্রথম কয়েক মিনিট বিশেষ কিছুই ঘটেনি, অন্তত এমন কিছু না যেটাকে দেখে একজন মানুষ সঙ্গে সঙ্গে অতি প্রাকৃত বলে ধরে নেবে। পুরনো কাঠের মেঝে, ধুলো জমে থাকা আসবাব, দেয়ালে ঝুলে থাকা ভাঙা ফ্রেম, আর চারিদিকে বহু বছরের পরিত্যক্ততার ছাপ। কিন্তু অস্বস্তিটা থেকেই যাচ্ছিল, কারণ বাড়িটার অবস্থা যেমন হওয়ার কথা ঠিক তেমন ছিল না। এত বছর পরিত্যক্ত থাকার পরেও অনেক কিছু
অস্বাভাবিকভাবে অক্ষত ছিল। বসার ঘরের এক কোণে একটা দোলনা চেয়ার দাঁড়িয়েছিল। তার ওপর ধুলোর আস্তরণ থাকলেও চেয়ারের নিচের মেঝেতে ধুলো কম, যেন কয়েকদিন আগেও কেউ সেখানে বসেছিল। রান্নাঘরের দিকে যেতে গিয়ে পিটার হঠাৎ থেমে যায়। টম দেখলেন রান্নাঘরের দেয়ালে কয়লার মতো কালো কিছু দিয়ে কয়েকটা চিহ্ন আঁকা আছে। প্রথমে মনে হলো শিশুর আঁকিবুকি, কিন্তু ভালো করে দেখলে বোঝা যায় এগুলো ইচ্ছে করে আঁকা। বৃত্ত, উল্টো ক্রসের মতো কিছু, আর এমন কিছু প্রতীক যা তাদের কারো চেনা নয়। ড্যানিয়েল হেসে বলল, হয়তো কিশোর ছেলেপেলে এসে এসব করেছে। কিন্তু কথাটা বলার সময় তার নিজের কণ্ঠেও আত্মবিশ্বাস ছিল না। রাত বাড়তে লাগলো, বাইরে তুষারপাত আরো ঘন হয়ে এলো। তারা সিদ্ধান্ত নিল বসার ঘরেই রাত কাটাবে। শুকনো কাঠ খুঁজে একটা ছোট আগুন জ্বালানো হলো। আগুনের আলোয় বাড়ির দেয়ালে অদ্ভুত ছায়া পড়ছিল। সময় তখন প্রায় রাত 10:30। ঠিক সেই সময় ওপরের তলা থেকে একটা শব্দ ভেসে এলো, থুপ। তারপর আবার থুপ থুপ, যেন কেউ খুব ধীরে হাঁটছে। তিনজনই একসঙ্গে চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। তারপর ড্যানিয়েল বলল, কাঠের বাড়ি, ঠান্ডায় কাঠ সংকুচিত হয়ে এমন শব্দ হয়। কথাটা যুক্তিসঙ্গত ছিল, কিন্তু শব্দটা আবার এলো, এবার একটু পরিষ্কার, থুপ থুপ থুপ। আর সেটা এক জায়গায় নয়, যেন কেউ ওপরের করিডোর ধরে হাঁটছে। টম টর্চ হাতে নিয়ে সিঁড়ির দিকে এগোতে লাগলেন। পিটার যেতে চাইছিলেন না, কিন্তু একা নিচে থাকলেও তিনি যেতে চাচ্ছেন না। শেষ পর্যন্ত তিনজন একসঙ্গে ওপরের তলায় উঠল। ওপরে গিয়ে যা পেল তা হলো কিছুই না। 4টা ঘর খালি, ভাঙা জানালা, ছাদ থেকে ঝুলে থাকা কাঠের টুকরো, কিন্তু কেউ নেই। তবু একটা ব্যাপার টমকে ভাবিয়ে তুলল। করিডোরের শেষ মাথায় ঘরে জমে থাকা ধুলোর ওপর দিয়ে একজোড়া পায়ের ছাপ চলে গেছে। ছাপগুলো মানুষের, কিন্তু পুরনো নয়, খুব বেশি হলে কয়েকদিন আগের। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ছাপগুলো ঘরের ভেতরে ঢুকেছে, কিন্তু বের হয়নি। সেই রাতের পরের ঘটনাগুলো আসল সমস্যা শুরু করে। তারা নিচে ফিরে এসে বসেছিল। সময় তখন প্রায় মধ্যরাত। আগুন প্রায় নিভে আসছিল। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো একটা শব্দ। প্রথমে মনে হলো বাতাস, কিন্তু না, সেটা মানুষের গলা। অনেক দূর থেকে কেউ গান গাইছে। গলার শব্দ খুব স্পষ্ট না, কিন্তু এতটাই পরিষ্কার যে বোঝা যায় সেটা কোনো প্রাণীর ডাক নয়। তিনজন একসঙ্গে জানালার কাছে গেল। বাইরে শুধু বরফ আর অন্ধকার, কিন্তু শব্দটা ছিল। তারপর দ্বিতীয় একটা গলা যোগ হলো, তারপর তৃতীয়। কয়েক মিনিটের মধ্যে মনে হলো যেন অন্ধকার জঙ্গলের কোথাও 10-15 জন মানুষ দাঁড়িয়ে একসঙ্গে খুব নিচু স্বরে কিছু গাইছে। ভাষাটা ইংরেজি নয়, ফরাসিও নয়, অন্য কোনো ভাষা, অর্থাৎ ক্রি ভাষাও নয়, অন্তত তাদের কারো পরিচিত ভাষা নয়। টম পরে বলেছিলেন শব্দগুলো শুনলে মনে হচ্ছিল যেন প্রার্থনা আর কান্না একসঙ্গে মিশে গেছে। পিটার তখন এতটাই অস্বস্তিতে ছিলেন যে বারবার বলছিলেন, আমাদের এখানে থাকা উচিত না, আমাদের এখনই বের হয়ে যাওয়া উচিত। কিন্তু বাইরে তখন এমন তুষার ঝড় চলছে যে বের হওয়া মানে আত্মহত্যার সমান। তাই তারা বাধ্য হয়ে থেকে গেলেন। রাত প্রায় 1টা বাজে। গান হঠাৎ বন্ধ হয়ে যায়। এমনভাবে বন্ধ হয় যেন কেউ এক মুহূর্তে শত মানুষের গলা কেটে দিয়েছে। পুরো পৃথিবী আবার নীরব হয়ে যায়। আর ঠিক সেই নীরবতার মধ্যেই বাড়ির বেসমেন্টের দিক থেকে একটা শব্দ আসে, খুব ধীরে, খুব স্পষ্ট। তারপর কয়েক সেকেন্ডের বিরতি, আবার টক টক টক, যেন নিচে
যে কেউ কাঠের দরজার উল্টো পাশ থেকে ধীরে ধীরে আঙুল ঠুকছে। আর তখনই টম প্রথমবার অনুভব করলেন তারা এই বাড়িতে একা নেই। পরে আমার বন্ধুর দাদু বলেছিলেন, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন শরীরের প্রতিটা অংশ তাকে সতর্ক করে দেয় যে সামনে যা আছে সেটা স্বাভাবিক নয়। সেই মুহূর্তে যুক্তি, সাহস, অভিজ্ঞতা সবকিছু একপাশে সরে যায়, শুধু একটা অনুভূতি কাজ করে, এখান থেকে চলে যাও। বেসমেন্টের দরজার নিচ থেকে ভেসে আসা সেই শব্দটা শুনে ঠিক সেই অনুভূতিটাই হয়েছিল। কিন্তু সমস্যাটা হলো, ভয় পেলেও কৌতূহল মানুষের সবচেয়ে বড় দুর্বলতা, বিশেষ করে যখন সে এখনো বিশ্বাস করে যে ঘটনার একটা বাস্তব ব্যাখ্যা আছে। ড্যানিয়েল প্রথমে হাসার চেষ্টা করল, বলল, হয়তো পুরনো পাইপের শব্দ। কিন্তু তার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল সে নিজেও কথাটা বিশ্বাস করছে না। শব্দটা আবার এলো, এবার একটু জোরে, টক টক টক, যেন কেউ জানে ওপারে মানুষ দাঁড়িয়ে আছে আর ধৈর্য ধরে তাদের অপেক্ষা করছে। টম টর্চ হাতে নিয়ে বেসমেন্টের দরজার সামনে গেলেন। দরজাটা পুরনো, ওক কাঠের, তার উপর অসংখ্য আঁচড়ের দাগ। প্রথমে মনে হয়েছিল সময়ের ক্ষত, কিন্তু কাছ থেকে দেখে তিনি থমকে গেলেন। দাগগুলো এলোমেলো নয়, যেন কেউ নিচের থেকে মরিয়া হয়ে ওপরে ওঠার চেষ্টা করেছে। দাগগুলো এমন। ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ ভেসে এলো, এমন শব্দ যেন বহুক্ষণ পানির নিচে থাকার পর কেউ প্রথমবার বাতাস টানছে। তিনজনই জমে গেল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলতে পারল না। তারপর পিটার প্রায় ফিসফিস করে বলল, আমি বলেছিলাম এখানে আসা উচিত হয়নি। টম দরজার হাতলে হাত রাখলেন। ঠান্ডা হওয়ার কথা ছিল, কিন্তু হাতলটা উষ্ণ, অস্বাভাবিক রকমের উষ্ণ। বাইরে তখন -35 ডিগ্রি। পুরো বাড়ি বরফে জমে আছে, অথচ বেসমেন্টের দরজার হাতল যেন অনেকক্ষণ ধরে কারো হাতের স্পর্শে গরম হয়ে উঠেছে। ড্যানিয়েল প্রতিবাদ করল, নিচের আমার দরকার নেই। কিন্তু ঠিক তখনই ভেতর থেকে আবার শব্দ এলো। এবার আঙুলের টোকা নয়, যেন ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হচ্ছে। শব্দটা ধীরে ধীরে দূরে সরে গেল। তারপর নিস্তব্ধতা। কয়েক মুহূর্ত পর সাহস জোগাড় করে তারা দরজাটা খুলল। সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, সম্পূর্ণ অন্ধকার। টর্চের আলো নিচ পর্যন্ত পৌঁছাচ্ছিল না, আর সেই অন্ধকারের ভেতর থেকে আসছিল সেই পরিচিত গন্ধ, ভেজা মাটি, পুরনো ধূপ, আর এমন কিছুর গন্ধ যেটা মানুষের মস্তিষ্ক চিনতে পারে না, কিন্তু শরীর ভয় পায়। তারা ধীরে ধীরে নিচে নামতে শুরু করল। প্রতিটা ধাপ যেন আগের চেয়ে ভারী হয়ে উঠেছিল। মনে হচ্ছিল বায়ু ঘন হয়ে গেছে। নিচে পৌঁছে তারা দেখতে পেল একটা বিশাল খোলা ঘর। দেয়ালগুলো পাথরের, আর ঘরের মাঝখানে মেঝের ওপর আঁকা আছে একটা বিরাট বৃত্ত, কালো কোনো পদার্থ দিয়ে আঁকা। সময়ের সঙ্গে রং ফ্যাকাশে হয়ে গেলেও নকশাগুলো এখনো স্পষ্ট। বৃত্তের চারপাশে মোমবাতির অবশিষ্টাংশ, পুরনো কাঁচের বোতল, পশুর হাড় আর শুকনো কালচে দাগ ছড়িয়েছিল। টম তখনও ভাবছিলেন হয়তো কোনো উন্মাদের দল বহু বছর আগে এখানে আচার অনুষ্ঠান করত। কিন্তু তারপর তারা এমন একটা জিনিস দেখল যার কোনো ব্যাখ্যা ছিল না। ঘরের এক কোণে বরফে ঢাকা মাটির ওপর একজোড়া হাঁটুর ছাপ। ছাপগুলো একেবারে নতুন, যেন কয়েক ঘন্টা আগেই কেউ সেখানে হাঁটু গেড়ে বসেছিল। পিটার তখন প্রায় ভেঙে পড়ার অবস্থায়। সে বারবার বলছিল ওপরে ফিরে যেতে,
কিন্তু মজিদ সাহেবের চোখ আটকে গেল বৃত্তের মাঝখানে রাখা একটা জিনিসে, মাটির ওপর উল্টো করে রাখা একটা কাঠের ক্রস। ক্রসটার চারপাশে অদ্ভুত প্রতীক খোদাই করা। তিনি নিচু হয়ে সেটির দিকে আলো ফেলতেই হঠাৎ টর্চের আলো কয়েকবার ঝিলমিল করে নিভে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর আবার জ্বলে উঠল। আর সেই ক্ষণিক অন্ধকারের মধ্যেই তিনজন একসঙ্গে একটা শব্দ শুনল, একদম স্পষ্ট। তাদের পেছনে কেউ দাঁড়িয়ে খুব নিচু গলায় বলল, তোমরা দেরি করে ফেলেছ। কণ্ঠটা পুরুষের, বয়স বোঝা যায় না, কিন্তু এতটাই কাছে ছিল যে মনে হচ্ছিল লোকটা তাদের কানের পাশেই দাঁড়িয়ে আছে। তিনজন একসঙ্গে ঘুরে দাঁড়ালো। পেছনে কেউ নেই, শুধু অন্ধকার। কিন্তু সেই মুহূর্তে ড্যানিয়েলের মুখের রং পুরো বদলে গেল। সে কাঁপা গলায় বলল, তোমরা কি দেখলে? টম কিছুই দেখেননি, পিটারও না, কিন্তু ড্যানিয়েল স্থির চোখে বেসমেন্টের এক কোণের দিকে তাকিয়েছিল। পরে সে বলেছিল, মাত্র 1 সেকেন্ডের জন্য সে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। লম্বা কালো পোশাক, মাথা নিচু, মুখ দেখা যায়নি, কিন্তু তার হাতে কিছু একটা ছিল, ছোট কোনো শিশুর হাত। এরপর যা ঘটেছিল সেটাই এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর অংশের শুরু। কারণ সেই রাতের আগে পর্যন্ত তারা ভাবছিল বাড়িটা হয়তো অভিশপ্ত, হয়তো কোনো কাল্ট এখানে কাজ করত। কিন্তু সেই মুহূর্ত থেকে তারা বুঝতে শুরু করলো যে জিনিসটা এই বাড়ির সঙ্গে জড়িত, সেটা অতীতের কিছু নয়, সেটা এখনো এখানে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা তার জায়গায় ঢুকে পড়েছে। বেসমেন্ট থেকে ওপরে ফিরে আসার পর আর কেউ তেমন কথা বলছিল না। আগুন তখন প্রায় নিভে গেছে। বাইরে তুষার ঝড় আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। জানালার ভাঙা কাঁচ দিয়ে বাতাস ঢুকে অদ্ভুত শীষের মতো শব্দ তৈরি করছে। কিন্তু টম পরে বলেছিলেন সেই সময় তাদের সবচেয়ে বেশি অস্বস্তি হচ্ছিল ঝড়ের শব্দে নয়, বরং বাড়ির ভেতরের নীরবতায়। কারণ যখন মানুষ কোনো অচেনা জায়গায় ভয় পায় তখন সে অন্তত কোনো শব্দ শুনতে চায়। কিন্তু এই বাড়িটা যেন মাঝে মধ্যে এমনভাবে চুপ হয়ে যাচ্ছিল যে মনে হচ্ছিল শব্দ নামের কিছুই এই পৃথিবীতে নেই। রাত তখন প্রায় 2টা। পিটার কম্বল জড়িয়ে দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে বসেছিল। ড্যানিয়েল জানালার বাইরে তাকিয়েছিল, আর টম বারবার বেসমেন্টের দরজার দিকে তাকাচ্ছিল। কারণ তার মনে হচ্ছিল দরজাটা পুরোপুরি বন্ধ নেই, খুব সামান্য ফাঁক হয়ে আছে। অথচ তারা নিশ্চিত ছিল ওপরে ওঠার সময় দরজাটা পুরোপুরি বন্ধ করেছিল। কয়েক মিনিট পর তিনি উঠে গিয়ে দরজাটা পরীক্ষা করলেন। সত্যিই দরজাটা প্রায় 1 ইঞ্চি খোলা। ভেতর থেকে কালো অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। তিনি ধীরে ধীরে দরজাটা ঠেলে আবার বন্ধ করলেন। ঠিক সেই মুহূর্তে তার মনে হলো নিচে কোথাও খুব দূরে একটা শিশুর হাসির শব্দ ভেসে এলো, মাত্র 1 সেকেন্ডের জন্য। এতটাই ক্ষীণ তিনি নিজেই নিশ্চিত হতে পারলেন না শব্দটা সত্যিই ছিল নাকি কল্পনা। তারপর এমন কিছু ঘটল যেটা পরবর্তী 30 বছর ধরে তাকে তাড়া করে বেরিয়েছে। সময় তখন রাত 2:42। মজিদ সাহেবের ঘড়ির সময়টা তিনি পরে বহুবার উল্লেখ করেছিলেন, কারণ ওই সময়ের আগে এবং পরে যা ঘটেছিল সবকিছু তার মনে ঝাপসা হয়ে গেলেও এই সংখ্যাটা কখনো ভুলে যাননি। হঠাৎ ড্যানিয়েল উঠে দাঁড়ালো। কোনো কথা না বলে সে সামনের ভাঙা জানালাটার দিকে এগিয়ে গেল। তার চলার ভঙ্গি ছিল অদ্ভুত, যেন সে ঘুমের মধ্যে হাঁটছে। টম তাকে ডাকলেন, কোনো উত্তর নেই। পিটারও ডাকলেন, কোনো প্রতিক্রিয়া নেই। ড্যানিয়েল জানলার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে রইল প্রায় 1 মিনিট। তারপর খুব আস্তে বলল, ওরা এসেছে। কথাটা এমন ভাবে বলল যেন বহুদিন ধরে সে এই মুহূর্তের অপেক্ষা করছিল। টম আর পিটার দ্রুত তার পাশে গিয়ে দাঁড়ালো।
বাইরে প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু তুষার। তারপর ধীরে ধীরে চোখ অভ্যস্ত হতে শুরু করলো। তারা বুঝতে পারল বাড়ি থেকে প্রায় 50 গজ দূরে গাছের সারির কাছে কয়েকটা অবয়ব দাঁড়িয়ে আছে। 1, 2, 3। তারা গুনতে গিয়েও থেমে গেল, কারণ অবয়বের সংখ্যা বোঝা যাচ্ছিল না। তুষারপাতের ভেতরে দাঁড়িয়ে থাকা কালো ছায়াগুলো স্থির, একটুও নড়ছে না। মনে হচ্ছিল তারা সবাই বাড়িটার দিকে তাকিয়ে আছে। পিটার তখন প্রায় চিৎকার করে উঠেছিল, কিন্তু তার আগেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ছায়াগুলোর মধ্যে সবচেয়ে লম্বা অবয়বটা ধীরে ধীরে মাথা তুলল, আর সেই মুহূর্তে মজিদ সাহেবের বুকের ভেতরটা বরফ হয়ে গেল। কারণ তিনি বুঝতে পারলেন জিনিসটা মানুষ নয়, কোনো মানুষের শরীর এত লম্বা হতে পারে না। তার মাথা অস্বাভাবিক সরু, হাত দুটো হাঁটুর অনেক নিচ পর্যন্ত নেমে এসেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, তুষারপাতের মধ্যেও তারা বুঝতে পারছিল সেই অবয়বের মুখের জায়গাটা অস্বাভাবিক কালো, যেন সেখানে কোনো আলো পৌঁছায় না। ড্যানিয়েল ফিসফিস করে বলল, ওই একই জিনিস। টম জিজ্ঞেস করলেন, কোন জিনিস? ড্যানিয়েল উত্তর দিলেন না, কিন্তু তার চোখে এমন আতঙ্ক ছিল যা আগে কখনো দেখা যায়নি। ঠিক তখনই বাড়ির পেছন দিক থেকে একটা বিকট শব্দ হলো, থাম! যেন বিশাল কিছু একটা দেয়ালে আঘাত করছে। পুরো বাড়িটা কেঁপে উঠল। তারপর এবার আরো জোরে। পিটার প্রায় দৌড়ে রান্নাঘরের দিকে গেল, কারণ শব্দটা সেদিক থেকেই আসছিল। টম তার পেছনে ছুটলেন। রান্নাঘরে গিয়ে তারা যা দেখলেন সেটা আজও ব্যাখ্যা করা কঠিন। ভাঙা জানালার বাইরে বরফের ওপর স্পষ্ট কয়েকটা চিহ্ন দেখা যাচ্ছিল। মানুষের পায়ের ছাপ নয়, পশুরও নয়, বরং এমন কিছু যার 3টা আঙুল, আর প্রতিটা ছাপ প্রায় 1 ফুট লম্বা। চিহ্নগুলো বাড়ির দেয়ালের একেবারে কাছে এসে শেষ হয়েছে, যেন কিছু একটা জানালার বাইরে দাঁড়িয়ে ভেতরে তাকিয়েছিল। কিন্তু আশেপাশে কিছু নেই, কোনো প্রাণী নেই, কোনো শব্দ নেই। এরপর শুরু হলো সেই রাতের সবচেয়ে অস্বাভাবিক অংশ। বাড়ির প্রতিটা ঘর থেকে ফিসফিস শব্দ আসতে শুরু করলো। প্রথমে খুব আস্তে, তারপর একটু একটু করে স্পষ্ট হতে লাগলো। মনে হলো অনেকগুলো মানুষ একসঙ্গে খুব নিচু গলায় কথা বলছে, কিন্তু কোনো ভাষা বোঝা যাচ্ছিল না। শব্দগুলো দেয়ালের ভেতর থেকে আসছে, ছাদের ওপর থেকে আসছে, এমনকি মেঝের নিচ থেকেও আসছে। পিটার কানে হাত দিয়ে বসে পড়ল। ড্যানিয়েল স্থির হয়ে দাঁড়িয়ে রইল, আর টম প্রথমবার অনুভব করলেন ভয়ও কখনো কখনো এত গভীর হতে পারে যে মানুষ চিৎকার পর্যন্ত করতে পারে না, কারণ তখন তার শরীর বুঝে যায় চিৎকার করে কোনো লাভ নেই। আর ঠিক সেই মুহূর্তে বসার ঘরের কোণে দাঁড়িয়ে থাকা পুরনো দোলনা চেয়ারটা নিজে নিজে নড়তে শুরু করলো। প্রথমে খুব ধীরে, তারপর আরো জোরে, তারপর এমন ভাবে যেন অদৃশ্য কেউ সেখানে বসে সামনে পেছনে দুলছে। আর কয়েক সেকেন্ড পর তারা শুনতে পেল কেউ একজন সেই চেয়ারে বসে খুব আস্তে হাসছে। পরে আমার বন্ধুর দাদু বলেছিলেন, মানুষের ভয় সাধারণত 2 ধরনের হয়। এক ধরনের ভয় আসে যখন মানুষ ভয়ঙ্কর কিছু দেখে, আরেক ধরনের ভয় আসে যখন সে জানে কিছু একটা তার খুব কাছে আছে, কিন্তু সে দেখতে পাচ্ছে না। সেই রাতের পরবর্তী 1 ঘন্টা দ্বিতীয় ধরনের ভয়েই কেটেছিল। দোলনা চেয়ারের শব্দটা এখনো তার কানে বাজে বলে তিনি মৃত্যুর আগ পর্যন্ত বলতেন। চেয়ারটা সামনে পেছনে দুলছিল। প্রতিবার দুলে সামনে আসার সময় মনে হচ্ছিল সেখানে কেউ বসে তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আলো ফেললেই কিছু দেখা যাচ্ছিল না। হাসিটাও চলছিল খুব নিচু গলায়, কোনো পুরুষের নয়, কোনো মহিলারও নয়, বরং এমন এক ধরনের হাসি যেটা শুনলে মনে হয় কেউ খুব আনন্দিত, কিন্তু সেই আনন্দের কারণ মানুষকে জানানো যাবে না। পিটার তখন প্রায় কান্না করে ফেলেছে। সে বলছিল, আমরা এখানে মরব, আমরা এখান থেকে বের হতে পারবো না। ড্যানিয়েল কোনো কথা বলছিল না, তার চোখ দুটো অস্বাভাবিক স্থির,
আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সে বারবার বাড়ির উত্তর দিকের দেয়ালের দিকে তাকাচ্ছিল, যেন দেয়ালের ওপারে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে হাসিটা থেমে যায়, এমনভাবে থামে যেন কখনোই ছিল না। আর তারপর পুরো বাড়ি জুড়ে এমন একটা নীরবতা নেমে এলো যে আগুনের ছোট্ট খসখস শব্দটাও অস্বাভাবিক জোরে শোনাচ্ছিল। কয়েক সেকেন্ড পর ড্যানিয়েল খুব আস্তে বলল, ওরা এখন ভেতরে এসেছে। কথাটা শুনে মজিদ সাহেবের বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, কারা? ড্যানিয়েল উত্তর দিল না। তার মুখে এমন এক অভিব্যক্তি ছিল যেন সে তাদের সঙ্গেই নেই, যেন অন্য কিছু দেখছে। তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, সোজা বাড়ির উত্তর দিকের করিডোরের দিকে হাঁটতে শুরু করলো। পিটার তাকে থামাতে গেল, কিন্তু ড্যানিয়েল হঠাৎ এমন শক্তি দেখালো যে পিটার প্রায় মেঝেতে পড়ে গেল। টম পরে বলেছিলেন ড্যানিয়েল ছিল রোগা পাতলা মানুষ, কিন্তু সেই মুহূর্তে তাকে যেন 3 জন লোক মিলে ধরলেও থামানো যেত না। সে করিডোর ধরে একটা বন্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। তার আগে এই ঘরটা তারা দেখেছিল। ভেতরে কিছু ছিল না, কিন্তু ড্যানিয়েল দরজার সামনে দাঁড়িয়ে ফিস ফিস করে বলতে লাগলো, আমি আসছি, আমি আসছি। কথাগুলো সে ইংরেজিতে বলছিল না, ফরাসিতেও না, এমন একটা ভাষায় যা তারা কখনো শোনেনি। এরপর যা ঘটল সেটাই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। ড্যানিয়েল হঠাৎ ঘুরে দাঁড়ালো, আর তার মুখ দেখে মজিদ সাহেবের শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ ড্যানিয়েলের চোখ দুটো পুরো কালো হয়ে যায়নি। সিনেমার মতো কোনো দৃশ্যও ছিল না, বরং ব্যাপারটা আরো ভয়ঙ্কর। তার চোখ ছিল স্বাভাবিক, কিন্তু মনে হচ্ছিল চোখের ভেতরে যে মানুষটা থাকে সে আর সেখানে নেই, যেন অন্য কেউ তার শরীর ব্যবহার করছে। সে ধীরে ধীরে বলল, তোমরা জানো না এখানে কে আছে? তার গলা ড্যানিয়েলের ছিল না, শব্দগুলো বের হচ্ছিল ড্যানিয়েলের মুখ দিয়ে, কিন্তু কণ্ঠস্বরটা ছিল অনেক বয়স্ক কারো। তারপর সে হেসে উঠল, সেই একই হাসি যেটা কয়েক মিনিট আগে দোলনা চেয়ার থেকে ভেসে এসেছিল। পিটার চিৎকার করে উঠল, আর ঠিক সেই মুহূর্তে বাড়ির সব জানালা একসঙ্গে কেঁপে উঠল, যেন বাইরে দাঁড়িয়ে থাকা অদৃশ্য কোনো ভিড় একসঙ্গে কাঁচে আঘাত করছে। তুষার ঝড়ের মধ্যেও স্পষ্ট বোঝা যাচ্ছিল এটা বাতাসের কাজ নয়। টম তখন সিদ্ধান্ত নিলেন যাই হোক তারা এই বাড়ি থেকে বের হবেন। বাইরে ঝড় থাকুক, মৃত্যু থাকুক, তবু এখানে আর 1 মিনিটও নয়। তিনি পিটারকে ধরে মূল দরজার দিকে এগোলেন, কিন্তু দরজার কাছে পৌঁছেই তারা থেমে গেলেন, কারণ দরজার নিচের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল বাইরে কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে তারা ভেবেছিলেন কোনো মানুষ, কিন্তু তারপর বুঝতে পারলেন ব্যাপারটা অসম্ভব, কারণ ফাঁক দিয়ে দেখা ছায়াটা নড়ছে না। তার উচ্চতা এত বেশি মনে হচ্ছিল মাথাটা দরজার ওপরের অংশ ছুঁয়ে গেছে। কয়েক সেকেন্ড সবাই স্থির হয়ে রইল, তারপর খুব ধীরে খুব আস্তে দরজার বাইরের জিনিসটা মাথা কাত করল। কাঠের ফাঁক দিয়ে তার ছায়ার নড়াচড়া স্পষ্ট দেখা গেল, ঠিক যেমন কোনো কৌতূহলী প্রাণী খাঁচার ভেতর কিছু দেখার চেষ্টা করে। আর তারপর দরজার ওপাশ থেকে একটা শব্দ এলো, 1 বার, 2 বার, 3 বার, ঠিক সেই একই শব্দ যেটা তারা প্রথমে বেসমেন্ট থেকে শুনেছিল। টম পরে বলেছিলেন জীবনে সেই প্রথম তিনি সত্যিকারের অর্থে বিশ্বাস করেছিলেন যে পৃথিবীতে এমন কিছু আছে যেগুলো মানুষের জন্য নয়, যেগুলোর ব্যাখ্যা করার ভাষা আমাদের জানা নেই। কারণ তখন তাদের মনে হচ্ছিল দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা জিনিসটা কোনো আত্মা নয়, কোনো ভূত নয়, এমনকি কোনো দানবও নয়, বরং এমন কিছু যেটা বহুদিন ধরে এই জায়গাটাকে নিজের বলে মনে করে। আর সেই জায়গাটিতে আজ রাতে অনধিকার প্রবেশ এই 3 জন মানুষের। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সেটা এখন তাদের চলে যেতে দিতে রাজি নয়। পরের অংশে আসবে খামার বাড়ির ইতিহাস, 1951 সালের
শয়তানি আচার এবং সেই বেসমেন্টের নিচে লুকিয়ে থাকা সত্য। এই অংশটি এই পর্যন্তই। পরবর্তী ঘটনা পরের অংশে। ঘটনার দ্বিতীয় অংশে যাব। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা যাচ্ছি ঘটনার দ্বিতীয় অংশে। ও হ্যাঁ, আমাদের ওয়েবসাইট www.bhoot.com.pd প্লিজ 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 ভিজিট করুন। দেখুন, অনেক কিছুই আছে ভয়ের রাজ্যে হারিয়ে যাবার মতো। ঘটনায় যাচ্ছি। পরে আমার দাদুর বন্ধু বলেছিল, মানুষ যখন চরম আতঙ্কের মধ্যে পড়ে তখন সময়ের হিসাব হারিয়ে ফেলে। তার মনে হয়েছিল দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা সেই জিনিসটার ছায়ার দিকে তারা হয়তো কয়েক মিনিট তাকিয়েছিল, বাস্তবে হয়তো 10-15 সেকেন্ড, কিন্তু সেই অল্প সময়ই তার মনে হয়েছিল পৃথিবীর সমস্ত উষ্ণতা যেন শরীর থেকে বেরিয়ে গেছে। পিটার তখন উন্মাদের মতো দরজার বিপরীত দিকে সরে যাচ্ছিল, আর ড্যানিয়েল তখনও সেই করিডোরের শেষ মাথায় দাঁড়িয়েছিল। তার মুখে অদ্ভুত এক হাসি, যেন সে জানে এরপর কি হতে যাচ্ছে। হঠাৎ করে সে খুব নিচু গলায় বলল, ও এখনো ভেতরে আসেনি। কথাটা শুনে টমের বুক কেঁপে উঠল, কারণ যদি ওটা ভেতরে না এসে থাকে তাহলে ভেতরে যা কিছু ঘটছিল সেগুলো কি ছিল? দোলনা চেয়ারের হাসি, দেয়ালের ভেতরের ফিসফিসানি, বেসমেন্টের শব্দ। তখন ড্যানিয়েল আবার বলল, ওকে ডাকা হয়েছিল অনেক আগে, কিন্তু দরজা পুরো খোলা হয়নি। কথাগুলো যেন সে তাদের বলছিল না, বরং কারো কাছ থেকে শোনা কথা পুনরাবৃত্তি করছিল। এরপর হঠাৎ করেই সবকিছু বদলে গেল। বাড়ির ভেতরের তাপমাত্রা কয়েক সেকেন্ডের মধ্যে অস্বাভাবিকভাবে কমে গেল। আগুন তখনও জ্বলছিল, কিন্তু তার তাপ যেন কোথাও পৌঁছাচ্ছিল না। টম শ্বাস ছাড়তেই দেখলেন মুখ থেকে বের হওয়া ধোঁয়া আগের চেয়ে অনেক ঘন। আর ঠিক তখনই বাসার ঘরের দেয়ালে ঝোলানো একটা পুরনো আয়না, যেটা তারা আগে থেকে খেয়ালই করেনি, সেটার ভেতর কিছু একটা নড়ে উঠল। প্রথমে তিনি ভেবেছিলেন প্রতিফলন, কিন্তু না, ঘরের সবাই স্থির দাঁড়িয়ে থাকা অবস্থায় আয়নার ভেতরের ছায়াটা ধীরে ধীরে এক পাশ থেকে অন্য পাশে হেঁটে গেল, যেন আয়নার ভেতরে আর একটা ঘর আছে আর সেখানে কেউ হাঁটছে। তিনি পিটারকে ডাকলেন। পিটার তাকিয়ে সাথে সাথেই মুখ ফিরিয়ে নিল, কারণ আয়নার মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছিল সেটা মানুষ হলেও সম্পূর্ণ মানুষ নয়। তার শরীর মানুষের মতো, কিন্তু মাথাটা অস্বাভাবিকভাবে নিচু, যেন ঘাড় ভেঙে গেছে। আর সে হাঁটছিল না, টেনে টেনে এগোচ্ছিল। কয়েক সেকেন্ড পর আয়নাটা নিজে নিজেই ফেটে গেল, কোনো আঘাত ছাড়াই। কাঁচের ওপর সরু ফাটল তৈরি হলো, তারপর আরেকটা, তারপর পুরো কাঁচটা মাকড়সার জালের মতো চিড়ে গেল। টম তখন বুঝতে পারছিল না কি করবেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মাথায় হঠাৎ কয়েক ঘন্টা আগে শোনা বৃদ্ধ জোসেফের কথাটা ফিরে এলো। মানুষ ভাবে ওখানে যা আছে সেটা বাড়ির ভেতর থাকে, আসল সমস্যা হলো সেটা বাড়ির ভেতরে থাকে না। কথাটার অর্থ তখনও তিনি পুরো বুঝতে পারেননি, কিন্তু কয়েক মিনিট পর বুঝেছিলেন, কারণ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো তখন জানালার একেবারে কাছে চলে এসেছে।
ভাঙা কাঁচের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল তাদের অবয়ব। তারা কেউ নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। আর আশ্চর্যের বিষয় হলো, তুষার তাদের শরীরে পড়ছে না, তাদের শরীরকে যেন বরফের কণাগুলো ছুঁতে পারছে না। টম সাহস করে টর্চের আলো ফেললেন, আর তখনই তিনি বুঝলেন কেন স্থানীয় মানুষ জায়গাটাকে এড়িয়ে চলত। কারণ এগুলো মানুষ ছিল না, আবার পুরোপুরি ছায়াও ছিল না, বরং মানুষের আকৃতির অন্ধকার। যেদিকে তারা দাঁড়িয়েছিল সেদিকের বরফ পর্যন্ত কালচে দেখাচ্ছিল, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকা সবচেয়ে লম্বা অবয়বটা অন্যদের চেয়ে আলাদা। হঠাৎ ড্যানিয়েল চিৎকার করে উঠল, এমন চিৎকার যেটা কোনো ভয় পাওয়া মানুষের নয়, বরং মনে হচ্ছিল কেউ তাকে জীবন্ত আগুনে ছুঁড়ে ফেলেছে। সে দুই হাতে নিজের মাথা চেপে ধরে মেঝেতে পড়ে গেল, তারপর কাঁপতে শুরু করলো। তার মুখ দিয়ে একটার পর একটা শব্দ বের হচ্ছিল, কিন্তু শব্দগুলো কোনো ভাষা ছিল না, বরং অদ্ভুত সব ধ্বনি, কখনো গর্জনের মতো, কখনো ফিসফিসানির মতো, কখনো আবার এমন যেন একসঙ্গে অনেক মানুষ কথা বলছে। পিটার আতঙ্কে তার কাছ থেকে সরে গেল, কিন্তু টম এগিয়ে গেলেন, কারণ তিনি ভেবেছিলেন ড্যানিয়েলের খিঁচুনি হচ্ছে। তিনি তার কাঁধ ধরে উল্টে দিতেই ড্যানিয়েল হঠাৎ চোখ খুলল, আর সেই দৃশ্যটা তিনি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারেননি। কারণ ড্যানিয়েলের চোখের মনি ছিল না, চোখ পুরো সাদা, আর সেই সাদা চোখে তাকিয়েই ড্যানিয়েল এমন একটা কথা বলেছিল যেটা পরবর্তী সব ঘটনার ভিত্তি হয়ে দাঁড়ায়। সে বলেছিল, তোমরা জানো না নিচে কি চাপা দেয়া হয়েছে। এরপর সে আবার অজ্ঞান হয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে বেসমেন্টের দিক থেকে একটা বিকট শব্দ ভেসে আসে। মনে হলো যেন নিচে কোথাও পাথরের বিশাল কোনো দরজা খুলে গেছে। তারপর প্রথমবারের মতো তারা শুনতে পেল কেউ একজন সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ধাপ ধাপ ধাপ। আর শব্দটা মানুষের পায়ের নয়। আমার বন্ধুর দাদু বলতেন, মানুষের মস্তিষ্ক অনেক সময় এমন কিছু শব্দ শুনলেও সেটাকে অস্বীকার করার চেষ্টা করে, যেটা সে বিশ্বাস করতে চায় না। বেসমেন্টের সিঁড়ি থেকে ভেসে আসা শব্দটা শুনে প্রথম কয়েক সেকেন্ড তাদের সবারই সেই অবস্থা হয়েছিল, কারণ শব্দটা ঠিক পায়ের আওয়াজের মতো ছিল না, আবার সম্পূর্ণ অন্য কিছুও ছিল না, বরং মনে হচ্ছিল ভারী কোনো জিনিস ধীরে ধীরে ধাপ বেয়ে ওপরে উঠছে। প্রতিবার শব্দটা একটু একটু করে কাছে আসছিল, আর প্রতিবারই বাড়ির ভেতরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠছিল। পিটার তখন দরজার দিকে তাকিয়ে কাঁপছিল। ড্যানিয়েল অচেতন অবস্থায় মেঝেতে পড়েছিল, আর টমের মনে হচ্ছিল যদি তিনি এখনই নড়াচড়া করেন তাহলে হয়তো শব্দটা থেমে যাবে। কিন্তু শব্দটা থামল না, বরং আরো স্পষ্ট হয়ে উঠল। তারপর এক সময় সেটা বেসমেন্টের দরজার ঠিক ওপাশে এসে থামল। কয়েক সেকেন্ড কিছুই হলো না, শুধু নিস্তব্ধতা। তারপর ধীরে ধীরে দরজার হাতলটা নড়ল, প্রথমে একবার, তারপর আবার। মনে হচ্ছিল কেউ দরজার ওপাশে দাঁড়িয়ে হাতলটা পরীক্ষা করছে। টম পরে বলেছিলেন সেই মুহূর্তে তিনি বুঝেছিলেন ভয় আসলে কি জিনিস, কারণ মানুষের সামনে যদি কোনো হিংস্র পশু আসে সে অন্তত জানে কিসের মুখোমুখি হয়েছে, কিন্তু সেখানে তারা জানত না দরজার ওপাশে কি দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড পর হাতলটা পুরো ঘুরে গেল, দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করলো। কড়কড় শব্দ করে দরজার ফাঁক বড় হতে লাগলো। ভেতর থেকে উঠে এলো আরো ঘন অন্ধকার, এত ঘন যে মনে হচ্ছিল সেটা আলোকে ঘিরে ফেলেছে। পিটার তখন প্রায় প্রার্থনা শুরু করেছে, আর ঠিক তখন দরজাটা অর্ধেক খুলে গেল। টম একটা জিনিস দেখতে পেলেন, সিঁড়ির উপর কিছু একটা দাঁড়িয়ে আছে। প্রথমে শুধু পা দেখা যাচ্ছিল, কিন্তু ওগুলো মানুষের পা নয়, বরং অস্বাভাবিক লম্বা, কঙ্কালসার আর কালো, যেন বহু বছর মাটির নিচে চাপা পড়ে থাকা কোনো মৃতদেহ হঠাৎ উঠে এসেছে। তারপর ধীরে ধীরে সেটার আরো অংশ দৃশ্যমান হলো, হাঁটু, কোমর, বুক, কিন্তু মুখটা দেখা যাচ্ছিল না, কারণ সেটার মাথা অস্বাভাবিকভাবে নিচু ছিল।
যেন ঘাড়টা ভেঙে বুকের ওপর ঝুলে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো জিনিসটা কোনো শব্দ করছিল না। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার শব্দ ছিল, কিন্তু এখন দাঁড়িয়ে থাকার সময় কোনো শ্বাস প্রশ্বাসও নেই, কোনো নড়াচড়া নেই, শুধু দাঁড়িয়ে আছে। তাদের দিকে মুখ করে হঠাৎ করে ড্যানিয়েল মেঝে থেকে উঠে বসে পড়ল। কেউ তাকে সাহায্য করেনি, কেউ তাকে স্পর্শ করেনি, তবুও সে উঠে বসল। তার চোখ তখন পুরো সাদা। সে সোজা ওই অবয়বটার দিকে তাকিয়ে খুব ধীরে বলল, না। তারপর আবার বলল, দরজা এখনো পুরো খোলেনি। আর ঠিক তখনই অবিশ্বাস্য একটা ঘটনা ঘটল। সিঁড়ির ওপর দাঁড়িয়ে থাকা জিনিসটা ধীরে ধীরে মাথা তুলল। টম বলতেন তিনি জীবনে অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন, কিন্তু সেই দৃশ্যটার মতো আর কখনো কিছু ছিল না। কারণ যেখানে মুখ থাকার কথা সেখানে কোনো মুখ ছিল না, কোনো চোখ নেই, নাক নেই, ঠোঁট নেই, শুধু এক বিশাল কালো গহ্বর। সেই গহ্বরের ভেতরে অসংখ্য মানুষের মুখ, ছোট বড়, বৃদ্ধ, শিশু, মহিলা, পুরুষ, সব মুখ যেন একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। আর তারা সবাই একসঙ্গে কিছু বলতে চাইছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। টমের হাত থেকে টর্চ প্রায় পড়ে যাচ্ছিল। পিটার তখন চিৎকার করে উঠল, আর তার চিৎকারের সঙ্গে সঙ্গে বাড়ির সব জানালা একসঙ্গে বিস্ফোরিত হলো। কাঁচ চারিদিকে ছিটকে পড়ল। বাইরের বরফ ঝড় মুহূর্তে ঘরের ভেতরে ঢুকে পড়ল, আর সেই সঙ্গে বাইরে দাঁড়িয়ে থাকা কালো অবয়বগুলো একসঙ্গে নড়ল। প্রথমবার, সেই পুরো রাতের মধ্যে প্রথমবার তারা সবাই বাড়িটার দিকে হাঁটতে শুরু করলো, ধীরে, একসঙ্গে, যেন বহুদিন ধরে অপেক্ষা করা কোনো সংকেত তারা পেয়ে গেছে। আর তখনই টম বুঝলেন এটা কোনো ভূতের ঘটনা নয়, এটা কোনো অভিশপ্ত বাড়ির ঘটনাও নয়। এই খামার বাড়িটা আসলে একটা দরজা, আর সেই দরজার ওপাশে যা আছে সেটা এত বছর ধরে বাইরে আসার অপেক্ষায় ছিল। পরে আমার বন্ধুর দাদু বলেছিলেন সেই রাতে যদি শুধু ভয়ঙ্কর কিছু দেখে এই ঘটনাটা শেষ হয়ে যেত, তাহলে হয়তো তিনি এত বছর ধরে এটা মনে রাখতেন না। আসল ভয়টা শুরু হয়েছিল তখন, যখন তারা বুঝতে পারে যে খামার বাড়িটার পেছনে একটা ইতিহাস আছে। আর সেই ইতিহাস শুধু খুন, মৃত্যু বা কোনো অভিশাপের নয়, বরং এমন কিছুর যেটা মানুষ ইচ্ছে করে ভুলে যেতে চেয়েছিল। কারণ সিঁড়ির ওপর দাঁড়িয়ে থাকা সেই মুখহীন জিনিসটা দেখার কয়েক সেকেন্ড পর হঠাৎ ড্যানিয়েল এমন একটা কথা বলতে শুরু করে যা তার জানার কথা নয়। তার চোখ তখনও সাদা, সে যেন ঘুমের মধ্যে কথা বলছিল, খুব ধীরে, থেমে থেমে। 1951 নভেম্বর, প্রথম তুষারপাত। টম আর পিটার স্থির হয়ে তার দিকে তাকিয়েছিল। ড্যানিয়েল বলেই চলছিল, ওরা 7 জন ছিল। তারা ভেবেছিল ওরা ঈশ্বরের আগের কিছুকে ডাকছে। তারা ভেবেছিল ওটা তাদের শক্তি দেবে। তারপর হঠাৎ তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে, কিন্তু সে কথা থামায় না। বাড়িটার নিচে যা আছে সেটা ওরা ডাকেনি, ওটা আগেই সেখানে ছিল। ঠিক তখনই টমের মাথায় একটা পুরনো ঘটনা ফিরে আসে। কয়েক মাস আগে থমসনের এক বয়স্ক মানুষ তাকে একটা গল্প বলেছিল। 1951 সালে ওই অঞ্চলে ইউরোপ থেকে আসা একটা পরিবার বাস করতে শুরু করেছিল। পরিবারের কর্তা ছিল এরিক হলবার্গ নামের একজন সুইডিশ অভিবাসী। তার স্ত্রী, 2 ছেলে আর 1 মেয়ে ছিল। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল। তারা চাষাবাদ করত, পশুপালন করত, কিন্তু কয়েক বছরের মধ্যে আশেপাশের মানুষ অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে। এরিক ধীরে ধীরে একা হয়ে যায়, চার্চে যাওয়া বন্ধ করে দেয়, প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়। গভীর রাতে তার খামারের দিকে অদ্ভুত আলো দেখা যেত,
কখনো কখনো বন থেকে ড্রামের শব্দও শোনা যেত। সবাই ভেবেছিল হয়তো লোকটা পাগল হয়ে যাচ্ছে, কিন্তু 1956 সালের এক শীতের সকালে একজন শিকারী তাদের বাড়িতে যা দেখে সেটা পুরো এলাকাকে স্তব্ধ করে দেয়। বাড়ি খালি, রান্নাঘরে খাবার সাজানো, আগুন জ্বলছে, কিন্তু পরিবারে একজন সদস্যও নেই, এমনকি কুকুরটাও না। যেন সবাই একসঙ্গে পৃথিবী থেকে মুছে গেছে। তখন স্থানীয় পুলিশ তদন্ত করেছিল, কিছুই পাওয়া যায়নি, কিন্তু তদন্তের সময় একটা জিনিস পাওয়া গিয়েছিল, সেটা কখনো সংবাদপত্রে প্রকাশ করা হয়নি। বাড়ির বেসমেন্টে একটা গোপন কক্ষ, সেই কক্ষের দেয়াল জুড়ে অদ্ভুত প্রতীক। মেঝের ওপর বিশাল একটা বৃত্ত, আর দেয়ালে ইংরেজিতে লেখা একটি বাক্য, দ্য ফার্স্ট ডোর ইজ বিলো। পুলিশ ব্যাপারটাকে কোনো উন্মাদের কাজ বলে ধরে নেয়, কক্ষটা বন্ধ করে দেয়া হয়। কিন্তু কয়েক বছর পর তদন্তে জড়িত 2 অফিসার অস্বাভাবিক পরিস্থিতিতে মারা যায়। একজন নিজের ঘরে ঝুলন্ত অবস্থায়, আর একজন বরফের মধ্যে মৃত অবস্থায়। তার শরীর জমে গিয়েছিল, কিন্তু মুখে এমন আতঙ্কের ছাপ ছিল যেন মৃত্যুর আগে সে অকল্পনীয় কিছু দেখেছিল। ধীরে ধীরে পুরো ঘটনাটা চাপা পড়ে যায়, কিন্তু স্থানীয় ক্রি জনগোষ্ঠীর মধ্যে একটা গুজব বেঁচে থাকে। তারা জায়গাটাকে দ্য ওপেনিং বলে ডাকত, কারণ তাদের বিশ্বাস ছিল এই জমির নিচে এমন কিছু আছে যেটা পৃথিবীর অংশ নয়। বেসমেন্টের সিঁড়ির ওপর দাঁড়িয়ে থাকা জিনিসটাও তখন নড়ছিল না, কিন্তু ঘরের ভেতরের বাতাস বদলে যাচ্ছিল। মনে হচ্ছিল অক্সিজেন কমে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আর সেই সময় ড্যানিয়েল আবার কথা বলল। এবার তার কণ্ঠস্বর একেবারেই নিজের ছিল না। ওরা 7 জন ছিল, সে বলল, কিন্তু শেষ রাতে 8 জন হয়েছিল। কথাটা শুনে টমের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ এর মানে দাঁড়ায় আচার শুরু করেছিল 7 জন, কিন্তু শেষ হওয়ার সময় সেখানে আরেকজন উপস্থিত ছিল, কেউ বা কিছু। ড্যানিয়েল আবার বলল, ওরা বাচ্চাটাকে নিচে নিয়ে গিয়েছিল। তারপর হঠাৎ সে থেমে গেল। তার মাথা ধীরে ধীরে সিঁড়ির ওপর দাঁড়িয়ে থাকা সেই অবয়বটার দিকে ঘুরে গেল, আর কয়েক সেকেন্ড পর তার মুখে এমন একটা হাসি ফুটে উঠল যেটা কোনো মানুষের মুখে থাকা উচিত নয়। সে ফিসফিস করে বলল, ও এখন ক্ষুধার্ত। আর ঠিক সেই মুহূর্তে পুরো বাড়ি কেঁপে উঠল। মনে হলো যেন বেসমেন্টের অনেক নিচে কোথাও বিশাল কিছু একটা নড়ে চড়ে উঠেছে। সিঁড়ির ওপর দাঁড়িয়ে থাকা জিনিসটা এই প্রথমবারের মতো এক পা সামনে বাড়ালো, মেঝে কেঁপে উঠল, আর তার মুখের সেই কালো গহ্বরের ভেতর থাকা শত শত মুখ একসঙ্গে চোখ খুলল। পরে আমাদের বন্ধুর দাদু বলেছিলেন, মানুষের জীবনে এমন কিছু দৃশ্য থাকে যেগুলো মনে করার চেষ্টা করলেও মস্তিষ্ক পুরোটা মনে করতে চায় না, যেন নিজের সুরক্ষার জন্যই কিছু অংশ মুছে দেয়। কিন্তু সেই রাতের কিছু মুহূর্ত এতটাই ভয়ঙ্কর ছিল যে তিনি চাইলেও ভুলতে পারেননি। সিঁড়ির উপর দাঁড়িয়ে থাকা জিনিসটার মুখের ভেতরে শত শত মুখ একসঙ্গে চোখ খোলার দৃশ্যটা ছিল তাদের মধ্যে একটি। প্রথমে তিনি ভেবেছিলেন ভয় তাকে বিভ্রম দেখাচ্ছে, কিন্তু না, পিটার এখনো একই জিনিস দেখছিল। মুখগুলোর বয়স আলাদা ছিল, কিছু শিশুদের, কিছু বৃদ্ধদের, যেন বহুদিন আগে মারা যাওয়া মানুষের শুকনো মুখ। কিন্তু সবার চোখ একসঙ্গে খুলছিল, আর সেই চোখগুলোর মধ্যে একটা অদ্ভুত বিষয় ছিল, তারা সবাই যেন একই দিকে তাকিয়ে আছে। টমদের দিকে নয়, বরং তাদের পেছনে, যেন ঘরের মধ্যে আরো কেউ উপস্থিত। তারপর বাড়ির ভেতরে থাকা সব ফিসফিসানি এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য এমন নীরবতা নেমে এলো যে বাইরে ঝড়ের শব্দও শোনা যাচ্ছিল না। আর ঠিক তখনই টম অনুভব করলেন কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে, এত কাছে যে ঘাড়ের পেছনে ঠান্ডা নিঃশ্বাস লাগছে। ধীরে ধীরে ঘুরে তাকালেন, আর ঘুরেই জমে গেলেন, কারণ সেখানে একজন মহিলা দাঁড়িয়ে ছিল, লম্বা, কালো পোশাক, ভেজা চুল, মাথা নিচু। ঠিক সেই অবয়ব
যেটাকে ড্যানিয়েল কয়েক ঘন্টা আগে বেসমেন্টে দেখেছিল। মহিলাটার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার ডান হাতটা স্পষ্ট দেখা যাচ্ছিল, আর সেই হাতে ছিল একটা ছোট্ট শিশুর কঙ্কালসার হাত, যেন কোনো অদৃশ্য বাচ্চা তার পাশে দাঁড়িয়ে আছে। মহিলাটা কোনো কথা বলল না, শুধু ধীরে ধীরে মাথা তুলল। আর তখনই টম দেখতে পেলেন তার মুখের জায়গাটাও ফাঁকা, কোনো চোখ নেই, কোনো ঠোঁট নেই, শুধু কালো অন্ধকার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তাকে দেখে টমের ভয় আরো বেড়ে যাওয়ার বদলে অন্য একটা অনুভূতি হলো, যেন সে তাদের ক্ষতি করতে আসেনি, বরং সতর্ক করতে এসেছে। মহিলাটা খুব ধীরে হাত তুলে বেসমেন্টের দিকে ইশারা করল। তারপর মেঝের দিকে একবার, দুইবার, তিনবার। আর তখনই টমের মাথায় ড্যানিয়েলের বলা কথাগুলো ফিরে এলো। তোমরা জানো না নিচে কি চাপা দেয়া আছে? বেসমেন্টের নিচে কিছু আছে, এমন কিছু যেটা এই পুরো ঘটনার কেন্দ্র। আর সেই মুহূর্তে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের মাথার মধ্যে একটা স্মৃতি ঢুকিয়ে দিল। তিনি পরে বলেছিলেন, তিনি দৃশ্যগুলো নিজের চোখে দেখেননি, তবুও মনে হয়েছিল যেন দেখেছেন। তিনি দেখতে পেলেন 1951 সালের সেই খামার বাড়ি। বাড়িটা তখন নতুন, চারিদিকে মানুষ, আগুন, পশু। তারপর দেখতে পেলেন 7 জন মানুষ গভীর রাতে বেসমেন্টে জড়ো হয়েছে। তাদের মাঝখানে এরিক হলবার্গ দাঁড়িয়ে, মেঝেতে আঁকা বিশাল প্রতীক, আর বৃত্তের কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটা ছোট ছেলে, বয়স 10-এর বেশি নয়। ছেলেটার চোখে ভয়, সে কাঁদছে, কিন্তু চারপাশের মানুষগুলো যেন তার কান্না শুনছেই না। তারপর সবাই একসঙ্গে মন্ত্র পড়তে শুরু করে, আর সেই মুহূর্তে বেসমেন্টের মেঝে ফেটে যায়। টম হঠাৎ বাস্তবে ফিরে এলেন। তার বুক ধড়ফড় করছিল, কিন্তু তিনি জানতেন না স্মৃতিটা কোথা থেকে এলো। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারলেন, 7 জন মানুষ কোনো কিছুকে ডাকেনি, তারা কোনো কিছুর জন্য দরজা খুলেছিল, আর সেই দরজা খোলার মূল্য হিসেবে একটা শিশুকে ব্যবহার করেছিল। ঠিক তখনই ড্যানিয়েল আবার উঠে বসল। এবার তার চোখ স্বাভাবিক, কিন্তু মুখে চরম আতঙ্ক, যেন সে অবশেষে নিজের শরীরের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, ওটা নিচে নেই। টম চিৎকার করে বললেন, কি? ড্যানিয়েল প্রায় কেঁদে ফেলল। আমরা ভুল করেছি, সবাই ভুল করেছে, ওটা নিচে বন্দি নেই। তারপর সে কাঁপা কাঁপা হাতে ছাদের দিকে ইশারা করল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর একটা শব্দ হলো, খুট করে শব্দ, যেন কেউ হাঁটছে, কিন্তু সেখানে কিছু ছিল না। শব্দটা আবার এলো, এবার আরো কাছে। তারপর ছাদের ওপর থেকে ধীরে ধীরে একটা কালো তরল ঝরতে শুরু করলো। 1 ফোঁটা, 2 ফোঁটা, তারপর ডজন ডজন। মেঝেতে পড়তেই বোঝা গেল সেটা পানি নয়, রক্তও নয়, বরং এমন কিছু যা আলো শুষে নিচ্ছে। আর সেই কালো তরলের মধ্যে ধীরে ধীরে একটা শব্দ ভেসে উঠল, প্রথমে অস্পষ্ট, তারপর পরিষ্কার। একটা শিশুর কণ্ঠ। সে শুধু একটা কথাই বারবার বলছিল, ওকে নিচে রেখো না, ওকে নিচে রেখো না। আর তখনই টম বুঝলেন, এই খামার বাড়ির আসল রহস্য বেসমেন্টে নয়, বেসমেন্টের নিচে। আর সেখানে যা আছে সেটা হয়তো কখনো পুরোপুরি ঘুমিয়েছিল না। আমার দাদু বলতেন, সেই রাতের একটা নির্দিষ্ট মুহূর্তের পর তিনি আর নিশ্চিত ছিলেন না যে তারা বাস্তব জগতে আছেন কিনা, কারণ বাড়িটার ভেতরে যা ঘটছিল সেগুলোর কোনো কিছুই স্বাভাবিক নিয়ম মেনে চলছিল না। ছাদ থেকে ঝরে পড়া সেই কালো তরল মেঝেতে জমা হতে শুরু করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তরলটা ছড়িয়ে পড়ছিল না, বরং যেন জীবন্ত কোনো কিছুর মতো ধীরে ধীরে নড়ছিল। আগুনের আলো তার উপর পড়লেও প্রতিফলিত হচ্ছিল না, মনে হচ্ছিল আলোটা সে গিলে ফেলছে। আর সেই তরলের ভেতর থেকে ভেসে আসছিল সেই শিশুর কণ্ঠ, বারবার একই কথা, ওকে নিচে রেখো না, ওকে নিচে রেখো না। ড্যানিয়েল তখন দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বসেছিল। তার মুখ এতটাই ফ্যাকাশে হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল শরীরের সমস্ত রক্ত সে হারিয়ে ফেলেছে। পিটার প্রায় ভেঙে পড়েছে।
আর টম বুঝতে পারছিলেন যদি এখনই তারা কিছু না করে তাহলে হয়তো আর সুযোগ পাওয়া যাবে না। ঠিক তখনই সেই মুখহীন মহিলাটা আবার দেখা দিল, আগের জায়গাতেই, কিন্তু এবার তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটার অবয়ব আরো স্পষ্ট। বয়স 10-11 বছরের বেশি না। ছেলেটার শরীর আধা স্বচ্ছ, যেন কুয়াশা দিয়ে তৈরি। সে সরাসরি টমের দিকে তাকালো, তারপর কাঁপতে থাকা হাত দিয়ে মেঝের একটা নির্দিষ্ট জায়গা দেখালো, বেসমেন্টের দরজার ঠিক সামনে। কয়েক সেকেন্ড পর দুজনেই অদৃশ্য। প্রথমে টম ভেবেছিলেন এটা আর একটা বিভ্রম, কিন্তু এর পরেই তিনি লক্ষ্য করলেন বেসমেন্টের দরজার সামনে কাঠের মেঝেতে অন্য জায়গার তুলনায় আলাদা একটা দাগ আছে, বহু বছরের পুরনো, যেন এক সময় সেখানে একটা ট্র্যাপডোর ছিল, পরে সেটা কাঠ দিয়ে ঢেকে দেয়া হয়েছে। তিনি হাঁটু গেড়ে বসে টর্চের আলো ফেললেন। সত্যি সেখানে কাঠের জোড়ার রেখা দেখা যাচ্ছিল। ঠিক তখনই বাইরে বজ্রপাতের মতো একটা শব্দ হলো। পুরো বাড়ি কেঁপে উঠল। জানালার বাইরে দাঁড়িয়ে থাকা কালো অবয়বগুলো আরো কাছে চলে এসেছে। এখন তাদের অনেককেই স্পষ্ট দেখা যাচ্ছে, আর যতই দেখা যাচ্ছিল ততই বোঝা যাচ্ছিল তারা মানুষ নয়। কিছু অবয়বের হাত মাটিতে লেগে আছে, কিছু অস্বাভাবিকভাবে লম্বা, কিছু আবার এমনভাবে দাঁড়িয়ে আছে যেটা মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু তাদের সবার দৃষ্টি ছিল বাড়িটার দিকে। টম আর সময় নষ্ট করলেন না। কাছেই পড়ে থাকা একটা মরিচা ধরা লোহার রড দিয়ে তিনি মেঝেটার ওপর আঘাত করতে শুরু করলেন। প্রথম কয়েকটা আঘাতে কিছু হলো না, তারপর হঠাৎ করেই একটা তক্তা ভেঙে গেল, আর তার নিচে দেখা গেল অন্ধকার, গভীর অন্ধকার, যেন মেঝের নিচে আরেকটা ফাঁকা জায়গা আছে। তিনি আরো কয়েকটা তক্তা ভাঙলেন। ধীরে ধীরে একটা গর্ত তৈরি হলো, আর গর্তটা তৈরি হতেই এমন এক গন্ধ বেরিয়ে এলো যে তিনজনেরই বমি চলে আসার উপক্রম। পচা মাংসের চেয়েও ভয়ঙ্কর, পুরনো কবরের চেয়েও ভয়ঙ্কর, যেন 100 বছরের মৃত্যু এক জায়গায় জমে আছে। টর্চের আলো নিচে ফেলতেই তারা দেখল কাঠের তৈরি একটা সরু সিঁড়ি। সিঁড়িটা বেসমেন্টের নয়, বেসমেন্টেরও নিচে। ঠিক তখনই ড্যানিয়েল হঠাৎ চিৎকার করে উঠল, দ্রুত! ও জেগে উঠছে। তার কণ্ঠে এমন আতঙ্ক ছিল যে প্রশ্ন করার সময়ও কেউ পেল না। তিনজন টর্চ নিয়ে নিচে নামতে শুরু করলো। সিঁড়িটা অনেক গভীরে নেমে গেছে। 10 ধাপ, 15 ধাপ, 20 ধাপ। তারপর তারা এমন এক জায়গায় পৌঁছালো যেটা কোনো খামার বাড়ির নিচে থাকার কথা না, কারণ সেখানে ছিল পাথরের তৈরি একটা বিশাল কক্ষ, আর কক্ষটা মানুষের তৈরি বলে মনে হচ্ছিল না। দেয়ালের পাথরগুলো অদ্ভুতভাবে বাঁকানো, কোথাও কোনো জোড়া নেই, কোথাও কোনো নির্মাণের চিহ্ন নেই, যেন জায়গাটা বহু বছর ধরে মাটির নিচে ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কক্ষটার মাঝখানে একটা বিশাল কালো পাথর দাঁড়িয়েছিল। পাথর না বলে স্তম্ভ বলাই ভালো। উচ্চতা প্রায় 12 ফুট, আর তার গায়ে অসংখ্য নাম খোদাই করা। শত শত নাম, হাজারও হতে পারে। টম টর্চের আলো ফেলতেই একটা নাম দেখে জমে গেলেন, কারণ নামটা ছিল এরিক হলবার্গ। তার নিচে আরো কয়েকটা নাম, একই পরিবারের সদস্যদের। তারপর আরো নাম, অচেনা নাম, দশক জুড়ে, বিভিন্ন সময়ের। আর তালিকার একদম নিচে একটা জায়গা খালি, যেন নতুন কোনো নামের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ এলো, খুব ধীরে, খুব ভারী। মনে হলো বিশাল কিছু একটা নিঃশ্বাস নিল। একবার, তারপর আবার। টম, পিটার আর ড্যানিয়েল ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, আর ঘুরতেই দেখল কক্ষের সবচেয়ে অন্ধকার কোণায় 2টা লাল চোখ খুলছে। তো এই ছিল পার্ট 2 এর ঘটনা। আমরা পার্ট 3-তে এবং 4-এ বাকি অংশগুলো শোনাবো। এবং আজকে যেহেতু বৃহস্পতিবার, আপনারা বুঝতেই পারছেন যে আগামীকাল অর্থাৎ শুক্রবারের এপিসোডে আমরা ঘটনার বাকি অংশ শোনাবো। শুনবেন আশা করি। তবে যদি পুরো ঘটনাটা একসঙ্গে শুনতে চান তাহলে ভিজিট করতে পারেন
www.bhuth.com.pd এবং চলে যেতে পারেন অন্য ভুবনে। পেয়ে যাবেন পুরো ঘটনা একসাথে। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhuth.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। ইমেইলের পরে নতুন একটা ঘটনায় যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং উপভোগ করবেন প্রতিটি মুহূর্ত। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি নওশিন, ঢাকা থেকে বলছিলাম। আমি আমার জীবনের দুইটা ঘটনা শেয়ার করতে চাচ্ছি। ঘটনা দুইটা অনেকটা সিমিলার টাইপের, বাট দুইটা ডিফারেন্ট টাইমে। এক্স্যাক্টলি ভৌতিক ঘটনা বলতে যা বোঝায় যে কোনো কিছু দেখা, এরকম কিছুই না। জাস্ট আমি ফিল করেছি জিনিসটা। আমার সাথে আমার ছোট বোনও ছিল। তো আমি ঘটনাটা শুরু করি। প্রথম ঘটনাটা হবে, সেটা হতে পারে 15 সাল। তখন আমি মাস্টার্সে পড়াশোনা করি। আমার ছোট বোনও সেম বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে পড়ে। যেহেতু দুইজন একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, দুইজনের ভ্যাকেশন গুলো একই সময়ে হতো। তো একবার একটা ভ্যাকেশনে আমরা দুই বোন বাসায় এসেছি। আমাদের বাড়িটা ছিল রংপুরে একটা টাউন, মফস্বল একটা টাউনে। তো আমাদের বাসার সামনে একটা রাস্তা ছিল, আর ঠিক রাস্তাটার পরেই একটা ক্যানেল। ক্যানেল বলতে সরকারিভাবে তৈরি করা হয় সেচের পানি প্রবাহের জন্য। দুই পার অনেক উঁচু, মাঝখান দিয়ে পানি প্রবাহিত হয়। সাধারণত জমিতে সেচের জন্য পানি লাগলে এখান থেকে পানি নিয়ে ব্যবহার করে। যেহেতু আমাদের ওই জায়গাটা একটু খরা এলাকা, সো ওখানে ক্যানেল ছিল। তো আমরা ক্যানেলের ধারে অনেক সুন্দর বাতাস বইতো। আমরা দুই বোন প্রায় বিকালবেলা গিয়ে ওটার উপর বসে থাকতাম। একদিন আমরা দুই বোন ওখানে বসে আছি, বিকালবেলাই গেলাম। এমন সময় মানে একদম জাস্ট ঝুপ করে সন্ধ্যা নেমে যায় এবং মাগরিবের আজান হয়। ঠিক তার আগের মুহূর্তটা আমরা হঠাৎ করে খেয়াল করলাম কি, যে আমরা দুই বোন বসে খুব গল্প হাসি ঠাট্টা করছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম যে আমাদের আশেপাশে যতদূর চোখ যাচ্ছে কেউ নাই। মনে হচ্ছে সবাই যেন তাদের বাড়িতে চলে গিয়েছে। যদিও লোক ছিল, হঠাৎ করে নাই। কারণ এক্স্যাক্টলি ওইটা মাগরিবের আজানটা দিবে তার আগ মুহূর্ত। আমরা দুই বোন গল্পে এত বেশি মশগুল ছিলাম যে আমাদের কোনো খেয়ালই ছিল না। হঠাৎ করে দুইজন এত বাজে একটা গন্ধ পেতে শুরু করলাম। তাতেই আমাদের মানে হুঁশ ফিরল যে কি ব্যাপার, এরকম বাজে গন্ধ তো এতক্ষণ ছিল না, কোথায় থেকে আসছে। তারপরে আমরা আশেপাশে তাকিয়ে দেখি
যে যতদূর চোখ যাচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে আসছে এবং কেউ নাই। হঠাৎ করে আমরা দেখি দূর থেকে একটা লোক আসছে। মানে সে একটা ক্যানেল তো সোজা হয়, দূর ক্যানেলের উপর দিয়ে যদি কেউ হেঁটে আসে তাহলে তো দূর থেকেই দেখা যাবে, কিন্তু আমরা যখন আশেপাশে তাকালাম বা দেখলাম যে কেউ নাই, তখনও জাস্ট 5 সেকেন্ড আগেও তাকে দেখতে পাইনি, বাট 5 সেকেন্ডের মধ্যে দেখলাম হেঁটে আসছে। তারপর হঠাৎ করে দেখলাম উনি আমাদের একজন দুঃসম্পর্কের একজন দুলাভাই। এসে উনি, এবং আমরা সেই গন্ধটা কন্টিনিউয়াসলি পেয়েই যাচ্ছি। এসে উনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, কি রে, কেমন আছিস তোরা? হ্যাঁ, ভালো আছিস? আমরা উনি যে হঠাৎ করে এভাবে উদয় হলেন, এইটাতেই আমরা 2 বোন এতটাই হচকচিয়ে গিয়েছি যে আমরা না ওনার কথার কি হ্যাঁ হো উত্তর দিচ্ছি, সাথে দুইজনের দিকে একটু অবাক হয়ে তাকাচ্ছি। আমরা একটু কি বলবো, পাজলড হয়ে গিয়েছি যে কোথায় থেকে আসলো এই লোক, দেখলাম না তো। তারপরে হঠাৎ করে যখন আমরা আমাদের দিকে আমাদের অবস্থা নিয়ে একটু পাজলড হয়ে আছি, তার কিছুক্ষণ পরে উনি আমাদের যখন পাস করে চলে গেলেন আমাদের পিছন দিয়ে, হঠাৎ করে আবার জাস্ট 5 সেকেন্ডের মধ্যে আবার ঘুরে দেখি নাই। তখন আমরা 2 বোনই তো অবাক হয়ে গিয়েছি যে কি ব্যাপার, উনি কোথায় থেকে আসলেন আর কোথায় থেকে গেলেন, কিছুই তো বুঝতে পারলাম না। তারপরে আমরা না জাস্ট একটু সেই মুহূর্তে ভয় জিনিসটা পাইনি, বাট একটু অস্বস্তি হচ্ছিল। অস্বস্তির কারণে আমরা তাড়াতাড়ি 2 জন মিলে নেমে বাসা চলে গিয়েছি। যাই হোক, এই ঘটনাটা তখন গেল। ওই যে আমার ওই অস্বস্তির জায়গাটা ছিল, ওই সেই তীব্র পচা গন্ধ, প্লাস হঠাৎ করে উনি আসলেন, উনি গেলেন। তারপরে আমরা এই কথাটা না ভুলেই গিয়েছি। তারপরে যেহেতু সামার ভ্যাকেশন ছিল, আমরা বেশ অনেক দিনই বাসায় ছিলাম। হঠাৎ করে একদিন আম্মু আমাদের কি যেন কথায় কথায় ওই দুলাভাই ওই বোনের কথা উঠেছে। আম্মু বলছেন যে তোরা জানিস না, তোর ওই দুলাভাই তো প্রায় 1 মাস আগে ও অ্যাক্সিডেন্ট করছিল। অ্যাক্সিডেন্ট করার পরে ওর পায়ে পচন ধরছে, ও তো এখন ওর পা কেটে ফেলতে হয়েছে, ও তো এখন বাসায় আছে, ও তো হাঁটাচলা করতে পারে না। আমরা জাস্ট অবাক হয়ে গেলাম। আম্মুকে বললাম যে কি বলো মা, আমরা তো এই 5-7 দিন আগেই মনে হয় ওনাকে দেখলাম। হ্যাঁ, ওনাকেই তো দেখলাম আমরা, উনি সুন্দর মতো হেঁটে আসলেন। ওনার যদি পা কাটা হয়ে যায় তাহলে উনি কিভাবে আসলেন? আমরা 2 বোন এতটাই অবাক হয়ে গেছি যে আসলে আমরা কি দেখলাম, আমাদের আর মাথায় কোনো কিছু কুলাচ্ছিল না। যাই হোক, আম্মু বলল যে তোরা ভুলভাল দেখছিস, কিন্তু আমরা এখনো মাঝে মাঝে 2 বোন মিলে ডিসকাস করি যে এটা আমরা আসলে কি দেখেছিলাম সেদিন। যাই হোক, এটার পরে এটা একটা ফার্স্ট ঘটনা গেল। তারপরের যে ঘটনাটা, সেটা আরো প্রায় 5-7 বছর পরে, 2022 সালের ঘটনা। ততদিনে অলরেডি আমার বিয়ে হয়ে গিয়েছে। আমার ছোট বোনও অলরেডি পড়াশোনা শেষ করে ফেলেছে, চাকরিতে ঢুকেও গিয়েছে। তো আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি চেষ্টা করছিলাম যে যাতে আমরা দ্রুত বাবা মা হতে পারি, বাট আনফরচুনেটলি আমার কনসিভ করছিল না। তারপরে আমরা ডাক্তারের শরণাপন্ন হলাম এবং ডাক্তার আমাদেরকে বললেন যে আমার
কিছু ট্রিটমেন্ট দরকার, এইটা ট্রিটমেন্টের জন্য আমাকে পাশের দেশে গিয়ে ট্রিটমেন্টটা করলে ভালো হয়। আমিও ভেবে দেখলাম যে হ্যাঁ, যেহেতু একটা বিশাল রকমের টাকা পয়সার ব্যাপার প্লাস একটা ভালো ট্রিটমেন্ট একটা পাওয়ার জন্য আমিও ডিসিশন নিলাম যে আমি দেশের বাইরেই যাব। তো আমরা গেলাম আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে, সেটা 2022 সাল। তো যে ডাক্তারের আন্ডারে আমি ছিলাম উনি আমাদেরকে একজন এজেন্টের নাম্বার দিলেন এবং বললেন যে তোমরা এই এজেন্টের সাথে কন্ট্যাক্ট করো, উনি তোমাদেরকে বাসা ঠিক করে দিবেন, তোমরা যেখানে থাকতে চাও তোমাদেরকে একটা তোমাদের সুবিধা মতো বাড়ি ঠিক করে দিবেন। তো আমরা তার সাথে কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পরে আমরা একটা নির্দিষ্ট সময়ে ওখানে গেলাম। যাওয়ার পরে উনি আমাদের একটা বাড়ি ঠিক করে দিলেন। বাড়িটা হচ্ছে আপনার কলকাতার নিউ টাউনে যারা গিয়েছেন তারা জানেন যে খুব নিট অ্যান্ড ক্লিন, খুবই ছিমছাম একটা এলাকা। পার্ক আছে জায়গায় জায়গায়, খুব সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন। তো এরকম একটা বাড়ির 2 তলায় আমাদের জন্য ঠিক করে দিলেন এবং ওটা একটা রেন্টেড ফ্ল্যাট এবং 3টা রুম ছিল। 3 রুমে 3টা বাংলাদেশি কাপল এবং প্রত্যেকেই পেশেন্ট। তো আমার হাজবেন্ড, আমি দীর্ঘ একটা সময় 1.5 বছরের মতো ওখানে ছিলাম। আমার হাজবেন্ড যেহেতু গভর্নমেন্ট জব করেন আর উনি আসলে ছুটি ছাটাগুলো মানে প্রথম দিকে খরচ করতে চাচ্ছিলেন না, যাতে পরবর্তীতে ছুটি ছাটাগুলো ইউটিলাইজ করতে পারেন। সো উনি মাঝে মাঝে গিয়ে থাকতেন আবার চলে আসতেন। একবার আমার হাজবেন্ড গিয়েছেন, উনি আছেন, আমরা একসাথে ডাক্তারের কাছে যাই আসি। তো হঠাৎ করে একদিন রাতের বেলা আমার হাজবেন্ডকে বললাম যে তুমি খেয়ে নাও, রাত 10টার দিকে। বাকি যে 2 জন কাপল আছেন ওনারা খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। তো আমার হাজবেন্ডকে আমি বললাম যে তুমি তাহলে খেয়ে নাও, আমিও খেয়ে নিই, তারপরে ঘুমাবো, আবার ডাক্তারের কাছে যেতে হবে। রাত 10টা। ডাইনিং এ উনি বসেছেন। ইন দ্য মিন টাইম জানি না কোথায় থেকে ডাইনিং এর মধ্যে একটা গুমোট, একটা এত পচা দুর্গন্ধ আসছে এবং মনে হচ্ছে যে অনেক সময় হয় না যে যারা গরু পোষেন গরুর গোবরগুলো ডাম্প করে রাখেন, গরুর গোবরগুলো ডাম্প করে রাখলে যেমন একটা বাজে গন্ধ, গুমোট গন্ধ আসে, সেরকম একটা গন্ধ। এবং গন্ধটা জাস্ট ওই ডাইনিং এ। আমি ফ্যান দিচ্ছি, জানলা দরজা খুলে দিচ্ছি, কিন্তু গন্ধটা কোনোভাবেই যাচ্ছে না। এবং যখন এরকম গন্ধটা ওই ডাইনিং এর মধ্যে এসে জমাট বেঁধে আছে, আমি করলাম কি, আমার ঘরের জানলা, রান্নাঘরের জানলা, আপনার লিভিং এর জানলাগুলো সব খুলে দিলাম। খুলে দিয়ে বাইরে থেকে গন্ধ শোকার চেষ্টা করছিলাম যে অ্যাকচুয়ালি গন্ধটা আসছে কোথা দিয়ে। আমার জাস্ট বাসার পাশে একটা পার্ক ছিল, খুবই নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে তকতকে, সেখান থেকে তো গন্ধ আসার কোনো প্রশ্নই নাই। বাসার সামনে রাস্তা, ইভেন আমি রান্নাঘরও চেক করলাম যে আচ্ছা আমি কি ডাস্টবিনের মধ্যে এমন কোনো ময়লা রেখেছি যেটার গন্ধ ডাইনিং এ এসে জমাট বেঁধে আছে। ফ্যান দিলাম, যাচ্ছে না। তারপরে আমার খুব খারাপ মানে অস্বস্তি ফিল হলো। দেন আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি কি গন্ধটা পাচ্ছ? বলছে হ্যাঁ আমি পাচ্ছি। যাই হোক, আমার হাজবেন্ডকে আমি বললাম যে প্লিজ তুমি একটু আয়াতুল কুরসি পড়বা, পরে একটু আমাকে ফু দাও তো, আমার ভয় লাগে। তারপরে উনি আয়াতুল কুরসি পড়লেন, পড়ে আমাকে ফু দিলেন, চারপাশে ফু দিলেন।
ফু দেওয়ার পর যাই হোক গন্ধটা আস্তে আস্তে চলে গেল। তারপরে আমি ওই বাসাটা আমি যতদিন ছিলাম আমি আর কোনো কিছু ফিল করি নাই। আমি দোয়া দরুদ পড়তাম। আমার হাজবেন্ড যখন থাকতেন না থাকতে আমি একাই থেকেছি, কিন্তু আমি কখনো ফিল করিনি। বাট ওই দিন আমি জানি না যে কি হয়েছিল ওই দিনের এত বাজে এক্সপিরিয়েন্স আমি, এবং এত অস্বস্তি, এত খারাপ লেগেছিল আমার, এবং আমার হাজবেন্ডও সেটা ফিল করেছিল। পরবর্তীতে যাই হোক আল্লাহর রহমতে আমি সাকসেসফুল হয়েছি। আমার 2টা যমজ ছেলে হয়েছে। আমরা সুন্দর মতো ওখান থেকে চলেও এসেছি। এখনো আমি আমার হাজবেন্ডের সাথে মাঝে মাঝে কথা উঠলেই সেই কথাটা নিয়ে আমরা বলি। আমরা দুইজনই আধুনিক মানুষ, শিক্ষিত মানুষ, কুসংস্কারাচ্ছন্ন তো নই। তারপরও সেই দিনের ঘটনাটার আসলে আমরা এখন পর্যন্ত দুইজন কোনো ব্যাখ্যা পাই না। এবং সেই যে প্রথম ঘটনাটা বললাম আমার বোন এবং আমি, সেটাও যখন ডিসকাস করি এটারও কোনো ব্যাখ্যা পাই না। আসলে আমরা ভাবি যে আমরা কি ডেট গড়বড় করে ফেলেছি। আচ্ছা, আমরা কি মানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ওনাকে দেখেছি, নাকি মানে আমাদের মনের কোনো ধরনের ভুল। কিন্তু আমার আম্মু একেবারে গ্যারান্টি দিয়ে বলেছে যে উনি 1-1.5 মাস আগে থেকেই বিছানায় পড়ে আছে, তোরা কিভাবে দেখলি। যাই হোক রাসেল ভাই, আমি আসলে জানি না আমার কোনো কিছু আমার হ্যালুসিনেশন, নাকি আমার মনের ভুল, না কি সত্যি কোনো ঘটনা। এগুলোর আসলে আমি কোনোদিন ব্যাখ্যা খুঁজে পাই নাই, পাবো না মনে হচ্ছে। আর এগুলো ব্যাখ্যা খুঁজতে গেলে আসলে আমরা পাজলড হয়ে যাই। আমার বোনের সাথে বা আমার হাজবেন্ডের সাথে আমি যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছি, এটা তো শুধু একা এক্সপিরিয়েন্স করিনি, তারাও করেছে। যদি একা করতাম তাহলে ভাবতাম আমার হ্যালুসিনেশন হচ্ছে, বাট তারাও তো ছিল সাথে। যাই হোক, আমার এই ঘটনা 2টা যদি আপনার কাছে মনে হয় এই 2টা প্রচারযোগ্য, আপনি প্রচার করবেন। থ্যাংক ইউ। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Voot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আমরা 2টো অডিও ক্লিপ শুনলাম, এবার চলে যাব 3য় অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং উপভোগ করবেন প্রতিটি মুহূর্ত। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন, আমিও ভালো আছি। আমি আপনার প্রতিনিয়ত একজন লিসনার। আমার নাম তাওহিদ, আমার বাসা পাবনা সদর। অনেকদিন ধরে ভাবছিলাম ঘটনা শেয়ার করব, আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটা। তো ঘটনাটা শেয়ার করতেছি আজকে। আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল প্রায় বছরখানেক আগে। পাবনা সদরে রিভার ভিউ রিসোর্ট নামে একটা রেস্টুরেন্ট প্লাস রিসোর্ট আছে। আমি ওখানে জব করতাম ম্যানেজার হিসেবে। তো রিসোর্টে অনেক রকম প্রোগ্রাম হতো। একদিন একটা প্রোগ্রাম ছিল প্রযুক্তির ছেলে মেয়েদের একটা প্রোগ্রাম ছিল। তো ওরা প্রোগ্রাম করতে করতে অনেক রাত করে ফেলে, রাত হয়ে যায়। তো আনুমানিক তাও 12টার বেশি বেজে যায়। প্রোগ্রাম শেষ করে সব গোছগাছ করে আমি বাইক নিয়ে যেতাম, আমার বাইক ছিল, বাইক নিয়ে যেতাম। তো প্রোগ্রাম শেষ করে ওই 12টার পরে বের হলাম। তো গরমের সময় ছিল, আমি রাতের বেলা বাইক নিয়ে ঘুরতে পছন্দ করতাম। ওই জন্য ভাবলাম যে আমি সময় বের করতে পারতাম না বেশি। এমনও দিন গেছে যে শুক্রবারে আমার ওখানে যাওয়া লাগছে প্রোগ্রামের কারণে, তাই রাতের বেলা ঘুরতাম বেশি। ওই দিনও একই কাজ করলাম।
ওই দিন একাই আমি বাইক নিয়ে বের হই, ভাবলাম বাসা যাওয়ার সোজা রাস্তা আছে একটা, একদম সোজা রাস্তা, মানে বেশিক্ষণ লাগবে না, 20 মিনিট লাগবে সর্বোচ্চ। তবে আমি ওই রাস্তা না নিয়ে আমি ভাবলাম আজকে একটা হাইওয়ে দিয়ে ঘুরে লং দিয়ে একটু ঘুরে যাব। তো যেমন ভাবলাম অমনি করলাম, আমি হাইওয়ে ধরে উল্টা রাস্তার দিকে সোজা হাইওয়ে উঠে আমি নিজের মতো করে ঘুরতেছি। আমি বাইক নিয়ে ঘুরতাম আর গান শুনতাম, তো ওইভাবেই ঘুরতেছি। ঘুরতে ঘুরতে যখন 12:40 মতো বেজে গেছে, বাসা থেকে বারবার আম্মু ফোন দিচ্ছে যে কই তুই, তাড়াতাড়ি বাসায় আয়, এত রাত করতেছিস কেন। তো আমি ভাবলাম ঠিক আছে, অনেক ঘুরছি, আজকে আর ঘুরবো না বেশি, আজকে শর্টকাট মেরে বাসায় চলে যায়। তো আমি পাবনা শহরে সব রাস্তায় চিনি সেভাবে ভালোভাবে, তো ভাবলাম এদিক দিয়ে গেলে শর্টকাট পড়বে, এদিক দিয়ে যাই। তো আমি ওই রাস্তাতে গেলাম। তো রাস্তাটা ছিল একটু মানুষজন কম থাকে ওখানে, বাসা বাড়িও কম। আমার এলাকাটার নাম মনে নাই, মনে থাকলে আমি এলাকাটার নাম বলতেছি না। তো আমি ওই রাস্তা সোজা যাইতে শুরু করলাম। তো যেতে যেতে রাস্তাটা অনেক ভাঙা এবং রাস্তায় লাইট খুবই কম, রাস্তাটা বেশি অন্ধকার, অনেক দূরে দূরে লাইট, কিছু দোকানের লাইট দেখা যায়, কিছু বাসার লাইট দেখা যায়, এরকম। তো যেতে যেতে আমি রাস্তাটা অনেক ভাঙা পার করার পরে আমার মনে হলো যে আচ্ছা এই রাস্তা তো সামনে একটা কবরস্থান আছে। তো আমি কিছু মনে না নিয়ে আমি আমার মতো যাচ্ছিলাম। তো যেতে যেতে আমি দেখলাম একটা বৃদ্ধ লোক লাঠি নিয়ে সাদা কাপড়টা একদম সাদা না, মানে কি সাদা কালো এরকম মেশানো একটা কাপড়ে একটা বৃদ্ধ মহিলা ওইরকম একদম কুচো হয়ে লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে লাঠির উপর ভর দিয়ে। তো আমি দেখে একটু ভয় পেলাম যে এত রাতে এই রাস্তা দিয়ে অন্ধকারে কে যাচ্ছে এভাবে। তো আমি তাও কিছু মনে না করে একটু বাইকের স্পিড বাড়িয়ে আমি সোজা যাচ্ছিলাম। যেতে যেতে সামনে কবরস্থানের গেটে আমি স্পষ্ট দেখতে পেলাম কেউ দাঁড়িয়ে আছে, আমি ভালো করে মুখ দেখি নাই। যখন একটু কাছ থেকে বাইকের লাইটটা ওখানে পড়লো, আমি দেখতে পেলাম ওখানে কেউ নাই। তখন আমার মনে একটা ভয় ঢুকে গেল, আর আমি স্পষ্ট দেখলাম কি একজন দাঁড়াই ছিল গেটে। আমি একটু ভয়ে বাইকটা, ভাঙা রাস্তা, আমি যতটা পারতেছি দ্রুত বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমি যেতে যেতে কবরস্থানের শেষে, মানে দেওয়ালের শেষে একটা ব্যারিকেড আছে। ওই ব্যারিকেডের ওখানে আমি যখন বাইকটা স্লো করলাম, ব্যারিকেডের ধাক্কা আমি স্পষ্ট বুঝতে পারলাম আমার পেছনে কেউ একজন বসে আছে। একজন পেছনে বসে থাকলে যেমন হ্যাভি ফিল হয়, সেম হ্যাভি ফিল হচ্ছে একটা। আমি স্পষ্ট বুঝতে পারলাম যে কেউ একজন বসে আছে। আমার গা হাতটা একদম ঠান্ডা হয়ে আসলো, আমার হাত যেন একদম ঠান্ডা জমে যাচ্ছে, আমার পুরো শরীরে রোম দাঁড়িয়ে গেল। আমি ভয়ে পেছনে তাকাইতে পারতেছি না, আমি এত ভয় পেয়েছি যে পেছনে তাকানোর সাহসটা আমার নাই। তখন আমার বাইকের মিরর ছিল না, মিরর খুলে রাখছিলাম, তাই আমি পেছনে দেখতে পাচ্ছি না। আমি যতটা আল্লাহর নাম কালাম দোয়া পারি আমি নিয়ে আমি বলতে বলতে আমি বাইকটা যত দ্রুত পারি চালাচ্ছিলাম। ভাঙা রাস্তা ছিল, আমি ভাঙা রাস্তায় সেরকম জোরে যেতে পারতেছিলাম না। তো তখনই আমি আমার কানে আমি স্পষ্ট শুনতে পেলাম, কেউ একজন বলল যে বাইক আস্তে চালা আর বাইকটা থামাস না। আমি শুনে যেন আমার মনে হচ্ছিল আমি বাইক নিয়ে পড়ে যাব, আমার সেন্স হারাই যাবে, আমি এমন ভাবতেছিলাম। ভাবতে ভাবতে আমি দেখতে পেলাম যে সামনে আর একটা, মানে রাস্তা শেষ, মেইন রোড। আমি দ্রুত মেইন রোডের পর বাইক চালায় উঠলাম। মেইন রোডে উঠে দেখি একটা দোকানে আলো দেখা যাচ্ছে। আমি জোরে দোকানের পরে যেয়ে ব্রেক করলাম। ব্রেক করে দেখি দোকানে 5 জন লোক আছে, 2 জন ক্যারাম খেলছে আর 3 জন বসে আছে, দোকানদার সহ 3 জন বসে আছে। আমি পুরো ঘামাই গেছি, এমন অবস্থা, আমি পুরো ঘামাই গেছি। তো ওখানে একজন দোকানদার আমাকে বলতেছে যে কি হয়েছে, ভয় পেত না কি, কুত্তা মুত্তা তারাই ধরছে কি, এমন কিছু? আমি বলতেছি হ্যাঁ একটু ভয় পাইছি, আসার সময় পানি খাওয়ান। ওখানে আমি বসে 10 মিনিট বসে রেস্ট নিলাম। পানি খেয়ে রেস্ট নিয়ে আমি ফোনে আমার
আয়াতুল কুরসি দিয়ে কিছু ছোড়া ছিল, তো ওইগুলা ফোনে প্লে করে আমি আবার সোজা রাস্তা, ওখান থেকে আমাদের সোজা রাস্তা আছে, সম্পূর্ণ আলোকিত পথ, ওই সোজা রাস্তা দিয়ে আমি বাসায় চলে আসলাম। এসে আম্মুকে সবকিছু বললাম। আম্মু বলল ঠিক আছে, কালকে কবিরাজের কাছে নিয়ে যাব। তো আম্মু তারপর কালকে পরের দিন কবিরাজের কাছে গেলাম আম্মুর সাথে। কবিরাজ বলল যে ওর ভাগ্য ভালো, ওকে কোনো ক্ষতি করে নাই, ও এমনি ভয় পাইছে, ভয় দেখাইছে, সমস্যা নেই, এটা নিয়ে কোনো কিছু হবে না। কবিরাজ পানি পড়াই দিল, তারপর থেকে ঠিক হয়ে গেল। তারপর থেকে আর ভয় পায় না, এই বিষয় নিয়ে কিছু হয় নাই। 5 বছর খানিক হয়ে গেছে, এই বিষয় নিয়ে আর কোনো কিছু হয় নাই। তবে মাঝে মাঝে আমি তার ওই ঘটনার কিছুদিন পর মাঝে মাঝে স্বপ্ন দেখতাম, স্বপ্নে ঘুম ভেঙে যেত আমার। স্বপ্নে দেখতাম যে রাস্তায় কবরস্থান থেকে আমাকে কেউ বাইকে দাঁড়াইতে বলতেছে, এমন কিছু স্বপ্ন দেখতাম। এখন আর কিছু হয় না, এগুলো নিয়ে আর কিছু হয় না। আশা করি ঘটনাটা ভালো লাগবে সবার। আজকে ঘটনা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। তো এই ছিল আমাদের আজকের এপিসোড। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমরা বিদায় নিচ্ছি, ফিরে আসবো খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।